ও ও ও আসেন, পরিচিত হয়নি। আমি বরাবরের মতো আছি আকাশ আহমেদ নীল। বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমি বড় এবং ছোট একটা বোন আছে, এবার ক্লাস 9-এ পড়ছে। বজ্জাতের কারখানা। আর আমি যে ভালো সেটা বলছি না, তার থেকে 2 পা বাড়িয়ে। বাবা একজন ব্যবসায়ী, আমার একজন ফিয়ান্সি ছিল। কিন্তু আপুর যখন ব্যবসায়ী লস হতে শুরু করলো, এক একে সব কিছু শেষ হতে শুরু করলো, তখন সম্পর্ক নষ্ট করে দেই, বিয়েটা ভেঙে দেই। মেয়েটাকে ভালোবাসতাম। আমাদের আর্থিক অবস্থা দেখে কাছের লোকজন একে একে সবাই দূরে সরে গেল। ওরা সব সুসময় বন্ধু ছিল বা আত্মীয় স্বজন ছিল। রূপসা, আব্বুর বিজনেস পার্টনারের মেয়ে, মানে আমার ফিয়ন্সে। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। অনেক ছেলে লাইন দিয়ে পিছনে পড়ে থাকে। আপাতত এতটুকু। সাথে থাকুন, ধীরে ধীরে বুঝতে পারবেন। আজকে কলেজের প্রথম দিন। বন্ধুদের সাথে একসাথে কলেজে এলাম। প্রথম দিন বলতে এখনও সেভাবে ক্লাস শুরু হয়নি, তবে ফেয়ারওয়েল শেষ করে ক্লাস শুরু হবে। সামনে এসে রূপসা দাঁড়িয়েছে। আমি কল্পনাও করিনি তুমি এখানে ভর্তি হবা। তোমাদের মতো ভিখারিকে এই কলেজে দেখতে পাওয়া ভূত দেখতে পাওয়ার মতো। এখানে পড়াশোনা করার যোগ্যতা আছে? কিছু বললাম না। পাশ কাটিয়ে আসতে যাব, তখন হাত ধরে নিল। প্রবলেমটা কোথায়? আহা, এমন ভাবে মুখ লুকিয়ে পালাচ্ছ কেন? সিন ক্রিয়েট করাতে বাধ্য করবে না। তোমার মতো লোভীরা যদি এই কলেজে ভর্তি হতে পারে, তাহলে আমরা কেন ভর্তি হতে পারবো না? তোমার আমলনামা বলতে শুরু করলে তোমার ইজ্জত মাটির সাথে মিশে যাবে। মুখ বন্ধ রাখলেই তোমার জন্য ভালো হবে। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? এতজনের সামনে লজ্জিত হতে না চাইলে আমার হাত ছেড়ে দাও। হাত ছেড়ে দিতেই সামনে এগিয়ে যেতে যাব, আবারও কারোর সাথে ধাক্কা। মেয়েটা পড়ে যেতে গেলে ফিল্মি স্টাইলে ধরে নিলাম। ধরে মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছি, মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি আমাকে ছাড়বেন না এমনভাবেই ধরে রাখবেন? মেয়েটার কথা শুনে ছেড়ে দিতেই নিচে পড়ে গেল। আর ও মা গো, মাজা বুঝি ভেঙে গেল। ছেড়ে দিতে বলেছি বলে কি এমনভাবে ছাড়বেন? হাত বাড়িয়ে দিতেই হাত ধরে উঠে গেল। কোমরে কি তেল মালিশ করে দিতে হবে? না মানে আমার জন্য ব্যথা পেলেন, তাই ভাবছিলাম কি আমি না হয় মাসাজ করে দিই। ব্যাটা লুচ্চা! আচ্ছা বলেন, কেমন আছেন? আপনি কি এখানেই ভর্তি হয়েছেন? আর কি সুসাইড করার চেষ্টা করেছিলেন? আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এমনভাবে আমাকে দেখতে হবে না। আমি জানি আমি অনেক সুন্দর। আকাশ! আমি কিছু বলার আগেই আমার হাত ধরে টানতে শুরু করেছে। বন্ধুদের চোখের ইশারায় যেতে বলে আমি তার সাথে সাইড এলাম। আরে, এমনভাবে চিপাই নিয়ে এলেন কেন? আপনার তো মতিগতি ভালো না। আমার আবার ইজ্জত লুটবেন না তো? দেখেন, আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে উল্টাপাল্টা কিছু করবেন না। লোকে জানাজানি হলে আমার বিয়ে হবে না। ছেলে মানুষে যে এত কথা বলতে পারি জানা ছিল না। তোমাকে না দেখলে জানতেই পারতাম না। আচ্ছা, কিস টিস দেবেন নাকি? দিলে বারণ করবো না। আরে ধুর, তোমাকে কত খুঁজেছি জানো? এখানে দাঁড়িয়ে কেন? আরে বসো এখানে। হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। কেন খুঁজছিলেন? আমাকে তো খোঁজার কোনো কারণ দেখি না। বন্ধুত্ব করতে তোমার মতো এত ফাজিল বন্ধু থাকলে মন খারাপ হয়েই থাকবে না। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? ফার্স্ট ইয়ারে, এখনও সাবজেক্ট চয়েস করিনি। আপনি কোন ডিপার্টমেন্টে? সেকেন্ড ইয়ারে। তুমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে পারো। ওটাই নিব কেন সিনিয়র? অন্য সাবজেক্টও তো নিতে বলতে পারো। এইসব হিসাব নিকাশ আমার মাথায় ঢুকে নাও। আহা, আমি আছি না। হুম হুম হুম, আপনার মতো সুন্দরী একজন বুঝিয়ে দিলে বুঝবো না মানে? সব সময় ফ্ল্যাটিং, সুযোগ পেলেই হলো। এমনভাবে টেনে নিয়ে আসলে আমি তো অন্য কিছুই ভাবছিলাম। মনে করেছিলাম হয়তো একটা পাপ্পি দিবা। আমার আশায় পানি ঢেলে দিলা। ছাড়ো সেসব কথা। আর কি সুসাইড করার চেষ্টা করেছিলে? আরে ধুর, কারোর জন্য জীবন দিয়ে লাভ আছে? আমি মরে গেলে তার কিচ্ছু হবে না, কিন্তু আমার আব্বু আম্মুর অনেক কিছু হবে। তাহলে এই কথা সেদিন মনে ছিল না সিনিয়র? আহা, ব্রিজ থেকে লাফ দিয়ে সুসাইড করতে যাচ্ছিল। না, আসলে সেদিন অনেক হার্ট হয়েছিলাম তো, তাই ওই সব চিন্তা ভাবনা এসেছিল।
2 বছরের রিলেশন কিভাবে একটা মেয়ের জন্য শেষ করে দিল। ব্রেকআপের কারণ? তার পরিবার মানবে না, তবে পরিবারের পছন্দ অনুযায়ী নাকি তার বিয়ে করতে হবে। তারপর আরও কত কি, তার ব্যবহারটাও পরিবর্তন হয়ে গিয়েছিল, সম্ভবত দ্বিতীয় রিলেশনে জড়িয়েছিল। সে যাই হোক, এগুলো নিয়ে আর ভাবছি না। বুঝলাম। একটা ছেলের দিকে দেখিয়ে বললাম, আমার মনে হচ্ছে ওই ছেলেটা তোমার না হওয়া ছেলে মেয়ের বাবা। আরে না, এটা আমার এক্সের ফ্রেন্ড। যেভাবে আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে সিনিয়র, তাই যদি হয়ে থাকে তাহলে এক কাজ করতে পারো, তাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করার জন্য আমার সাথে রিলেশনে থাকার অভিনয় করতে পারো। মনে হয় না জেলাস ফিল করছে। যদি এমন হয়েই থাকে তাহলে তোমার এমন প্রস্তাবে আমি রাজি। বাসায় কে কে আছে? আব্বু আম্মু ও ছোট বোন। তুমি এত সুন্দর কেন? আল্লাহর দান। ওনার সাথে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে এলো, তাই উঠে ক্লাসের দিকে চলে আসি। নাম সিনথিয়া, দেখতে ভারী মিষ্টি। তাকেও নাকি কেউ ছ্যাঁকা দিয়েছে। এমন মেয়ের সাথে কে ব্রেকআপ করে ভাই? নিশ্চয় ছেলেটা অনেক হ্যান্ডসাম এবং পয়সাওয়ালা আছে, বা তার থেকেও বেশি সুন্দর কাউকে জীবনসঙ্গী হিসাবে খুঁজে পেয়েছে, তাই ছেড়ে দিয়েছে। এসে রাজার পাশে এসে বসলাম। মেয়েটাকে চিনলাম না তো। এমনভাবে তোর হাত ধরে টেনে নিয়ে গেল, মনে হচ্ছে তোকে অনেক আগে থেকেই চিনে। মনে আছে 1.5 মাস আগে একজন মেয়ের কথা বলছিলাম, ব্রিজ থেকে লাফ দিয়ে সুসাইড করার চেষ্টা করছিল। তারপর তাকে ধরে বুঝিয়ে তার বাসায় তাকে ড্রপ করে দিই। প্রথমে চিনতে পারিনি, কারণ সেদিন হেলমেট পরেছিলাম। যখন সুসাইডের কথা বললাম তখন বুঝে গেছে সে ছেলে আমি। শালা হাত ধরে টেনে নিয়ে গেল। কত আশায় ছিলাম হয়তো 2-1টা চুমু দিবে, কিন্তু না, পাশে বসে তার গল্প শোনালো। শালা লুচ্চা, চরিত্রটা ভালো কর। তোদের সাথে থাকলে আমার চরিত্র ভালো হবে? আমার কথা শুনে শুধু রেগে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। সেরেলো, তাই ক্লাসে মন দিলাম। একে একে কয়েকটা ক্লাস শেষ হলো। আজকে ক্লাসের প্রথম দিন ছিল, তাই পরিচয় পর্ব দিয়েই গেল। সাবজেক্টের পড়াশোনা তেমন হয়নি। 2 দিন পর ফেয়ারওয়েল দিয়ে নতুন স্টুডেন্টদের অভ্যর্থনা জানাবে এবং প্রাক্তন স্টুডেন্টদের বিদায় দিবেন। ক্লাসে তেমন স্টুডেন্ট নেই, হয়তো ফেয়ারওয়েলের পর থেকে আসবে। আমরাও আসতাম না, বাসায় বোরিং লাগছিল, তাই এলাম। স্যারদের লেকচার শুনতে শুনতে আর বোরিং লাগছে। আগামীকাল আসবো না রে, আগামী পরশু একবারে আসবো। ঠিক বলেছিস, আমি বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে পড়বো, ওদিকে কেটে পড়বো। বুঝলাম। আমি সাংবাদিক না মানে জার্নালিস্ট ডিপার্টমেন্টে যাব। আমরা এমন সব স্টুডেন্ট যে কলেজে ভর্তি হবার পর ডিসিশন নিচ্ছি কে কোন সাবজেক্ট নেবে। সে যাই হোক, আজকের মতো বাসায় চল। উঠে সবাই মিলে রুম থেকে বেরিয়ে এলাম বাইকের কাছে। তন্নির ফোন এলো, রিসিভ করেই বললাম, কি হয়েছে মেরি জান? কুত্তি, তোরা কোথায়? অফলাইন দেখায় কেন? আমরা তো কলেজে। কলেজে মানে? তোর তো কিছু বলতি না, আর আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। কোথায় না তো, 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 6 তারিখ ফেয়ারওয়েল হবে। ও আচ্ছা, তাহলে একবার ফেয়ারওয়েলে দেখা হবে। যা ভাগ তোরা। শর তুই। ফোন কেটে কলেজ থেকে বেরিয়ে ঘুরে ফিরে বাসায়। বান্ধবী, ছেলেটা কে? বয়ফ্রেন্ড নাকি? না তো, যেই ছেলের কথা বলেছিলাম না, সেটা এই ছেলে, আকাশ। ছেলেটা অনেক কিউট আছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। কথা বলতে হবে, পটে গেলে তো মজাই মজা। দেখ, ভালো হয়ে যা। সুন্দর ছেলে দেখলে কি জিভ দিয়ে পানি পড়ে? এই অভ্যেস মোটেও ভালো নয়। মনে হচ্ছে তোরও পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়ে থাকলে কিছু করার নেই, কারণ ওই ছেলেকে আমার বেশ পছন্দ হয়েছে। কলেজের কোনো ছেলেটাকেই তোর পছন্দ হয় না। কুত্তি, স্বভাব চরিত্র পরিবর্তন কর। শুয়ে বসে ঘুমিয়ে 2 দিন পর আজকে কলেজে এলাম। বেশ সুন্দর করে কলেজটাকে সাজিয়েছে। বাইক রেখে 4 বন্ধু একসাথে হাঁটছি। 4 জনকে তামিল মুভির হিরোদের থেকে কম কিছু লাগছে না। 4 জনের গেট আপ একদম সেম। শু, জিন্স, সাদা টি শার্ট, তার উপর ডেনিম জ্যাকেট, স্পাইক হেয়ার, চোখে সানগ্লাস। বাপের কিছু থাক আর না থাক, কিন্তু আমাদের ফুটানি ঠিক আছে। মেয়েদের আকর্ষণ করতে এসব করা। আমরা কিন্তু ভদ্র মানুষ। 4 বন্ধু 4 কালার জিন্স শার্ট পরেছি, যাকে যেটা মানাবে সেটাই পরেছে। বন্ধু, দেখ দেখ, আমাদের প্ল্যান কাজে দিয়েছে।
আমাদের মেয়েরা পাত্তা না দিয়ে যাবে কোথায়? তন্নি কি বলে দেখিস। ওই ফকিন্নি কোথায়, এখনো কি আসেনি? ওর কথা বাদ দে, তন্নির মেকআপ করতে করতে কয়েক ঘন্টা লাগে। এটা একদম এটা একদম ঠিক। রাজের কথা শুনে চারজনে হেসে উঠলাম। ব্রেকআপের পরে মনে হয় এক্সদের সৌন্দর্য বাড়ে, অবস্থা দেখেছো? নিশ্চয়ই আমাকে জ্বালাতে এমন করছে, কিন্তু কোনো লাভ নেই। 1 বছর আগেও তোমাকে যোগ্য মনে করিনি, এখনো করি না। যতই এই যতই এইসব করো না কেন, তুমি কখনো আমার যোগ্য হতে পারবে না আকাশ। নতুন যেগুলো সব ভর্তি হয়েছে সবগুলোই দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছে একই দোকানের চালের ভাত খাই। সব থেকে ওই চারজন বেশ নজর কেড়েছে। নিশ্চয়ই মেয়ে পটানোর ধান্দায় আছে। না, মানতেই হবে, অনেক সুন্দর আছে। আমাকে শাড়ি দিয়ে কেমন লাগছে বল? অনেক সুন্দর। হঠাৎ আজকে শাড়ি পরে আসলে, ঘটনা কি? ওই ইচ্ছে হলো, তাই। তন্নি দৌড়ে আসছে। আমি হাত বাড়িয়ে বললাম, মেরি জান, মোর বুকে আসো। কাছে এসেই পেটে একটা ঘুষি দিয়েছে। শালি, মারলি কেন? গত পরশুদিন কলেজে এসেছিলি অথচ আমাকে বলিসনি, তাই আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। শালি, একে একে চারজনকে লাথি ঘুষি দিতে শুরু করেছে। তুই কি জানিস, তুই এক বালতি দুধে এক ফোঁটা চুনার মতো। আচ্ছা বান্ধবী, তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে রে। এমন রূপ সৌন্দর্যের পেছনে কি রয়েছে? কেন, তুই জানিস না আটা ময়দা ছাড়া কি থাকবে? চারজনে আবার হেসে উঠলাম। তনি আবার রাজকে মারতে শুরু করেছে। দেখ, এত সুন্দর ফেসের এমন অবস্থা করিস না। নে, একটা ভিডিও করি। ফোন বের করে ফ্রন্ট ক্যামেরা ওপেন করে বললাম, হ্যালো গায়োজ, এ মেরা ফ্রেন্ড সার্কেল হে। এই যে এটাকে দেখছেন, এ মেরা কুত্তি মেরা জান হে। এরা সব মেরা ফ্রেন্ড। রাজ, এ রাজ হে। এ মেরা ফ্রেন্ড তানিম হে। এ মেরা ফ্রেন্ড ইলিয়াস হে। এরা সব কুত্তা হে। চারজনে মিলে পিঠের উপর ধাম ধাম করে বসিয়ে দিল। আবে, মারছিস কি জন্য? শালা কুত্তা, এর মার্ক কম হয়ে গেছে। দূর হ। আবার উপরে ফোন তুলে বললাম, আমার ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে র্যান্ডম পার্সনকে প্রশ্ন করব। তো মিস তন্নি, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি কি সেগুলোর উত্তর দিবেন? কুত্তা। আচ্ছা বলুন, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমার পক্ষ থেকে আপনাকে 1 টাকার চকলেট উপহার দেওয়া হবে। আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন? বল। আমার প্রশ্ন হলো, আপনি কি হেগে খান না খেয়ে হাগেন? আমার এমন প্রশ্ন শুনে কি উত্তর দিবে বুঝতে পারছে না। সবাই মিলে হাসতে শুরু করেছে। বেচারা এমন চিপায় পড়েছে যে যেদিকে যাবে সেদিকেই সমস্যা। কোনো উত্তর না দিয়ে আমাকে মারতে শুরু করেছে। কুত্তা, তুই তুই গুখা বেশি করে খা, খচ্চর। মুখ দিয়ে ভালো কথা বের হয় না। শোন, তোর কাছে এখন পর্যন্ত যত মাইর খেয়েছি, বাবা মায়ের কাছ থেকে এত মাইর খাইনি। বান্ধবী শোন না, একটা প্রেম করিয়ে দে না। আমার দেখা দেখি তিনজনে আমার মতো শুরু করেছে। ভেবেছিলাম এদের টিমের একজন শয়তান, কিন্তু না, পুরো টিমই শয়তান। আরে সিনিয়র, কি যে বলেন, আমি কখন শয়তানি করলাম? তবে আপনি অনুমতি দিলে আপনার সাথে শয়তানি করতে পারি। মেয়ে দেখলে মুখ দিয়ে পানি পড়তে শুরু করে তোদের। দেখ, চরিত্র ভালো কর। মিস, আপনাকে চিনলাম না। আমাকে চিনবেন না? আরে এই সেই মাথামোটা যে কিনা একটা ছেলের জন্য সুসাইড করতে যাচ্ছিল। আমার কথা শুনে আমার দিকে রেগে তাকালো। এমনভাবে চোখ দেখানোর কি আছে? আর এমনভাবে চোখ দেখিয়েও লাভ নেই। চোখ এতটাও সুন্দর না যে প্রেমে পড়ে যাবো চোখের। আচ্ছা, আপনিই সেই মেয়ে। শুনেন আপু, আপনার নামে এত মিথ্যে বলছে বলার মতো না। আপনি নাকি সুন্দর না, পেত্নের মতো, তারপর আরো কত কিছু যে বানিয়ে বানিয়ে বলেছে, কি বলবো আপু। তন্নি আর কিছু বলার আগেই মুখ চেপে দাঁত কেলিয়ে বললাম, না আসলে আপু তেমন কিছু না। সিনথিয়া আপু এসেই কান টেনে ধরে বলল, ছেড়ে দাও ওকে। আর বোন, তুমি বলো আমার সম্পর্কে কি কি বলেছে। সেই রকম কথা হলে আজকে এর একটা একটা করেই হাড় ভাঙবো। আরে মেরি জান, কি জন্য আমার ক্রাশকে মারবি? যদি তার শরীরে হাত দিস তাহলে তোর সাথে আজকে বিশাল ফাটাফাটি হবে। বিধি তুমি বলে দাও আমি কার।
একটা মনের কয়েকজন দাবিদার, চারদিকে রঙ্গমঞ্চ। আরে তুমি আমার কান ছাড়ো না। এমনভাবে আমার কান আমার বাপেও ধরে না। হাত ধরে ছাড়িয়ে বললাম, আহ, আপনার হাত তো অনেক সফট। তাহলে আমি কিছু বলার আগেই আমার পেটের ডান পাশে ঘুষি পড়ে গেছে। ও বাবা গো, গেলাম আমি। মুখে কোনো লাগাম নেই। আবার কান ধরে আবার কান টেনে ধরে পিঠের উপর কিল ঘুষি মারতে শুরু করেছে। কয়েকটা কিল মেরে ছেড়ে দিয়ে বলল, মুখে লাগাম দিতে শিখো, অসভ্য। দেখ, ভালো হচ্ছে না কিন্তু, এমনভাবে মারবি না। এদের মাঝে আর না, টুপ করে কেটে পড়েছি। এক জায়গায় এসে বসলাম। সামনে এসে কেউ দাঁড়িয়েছে। দেখি একজন ছেলে। জি, কিছু বলবেন? আমি কিছু বুঝো আমি কিছু বুঝে ওঠার আগেই বুকে লাথি দিয়েছে। কী হলো কিছুই বুঝলাম না। উঠতে যাব তার আগে আমার কাছে এসে শার্টের কলার চেপে ধরে নাকের উপর ঘুষি দিয়েছে। নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। উঠে মিডিল বরাবর লাথি মারতে নিচে পড়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে বুকের উপর পা দিয়ে চেপে বললাম, কুত্তার বাচ্চা, তোর সাহস কম না? আমার শরীরে হাত দিস? দেখি বন্ধুরা দৌড়ে আসছে। বল, তুই আমাকে মারলি কেন? আমার গার্লফ্রেন্ডের সাথে তোর এত ঘষাঘষি কিসের? বলে আমার পা ধরে হ্যাঁচকা টান দেওয়াতে পড়ে গেছি। তোর লাশ আজকে কলেজ থেকে বের হবে। আমি কিছু করার আগেই বন্ধুরা ওই ছেলেকে ধরে উদম কেলানি দিল। পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরলাম। এই কুত্তার বাচ্চাকে ধরে রাখ। এর মধ্যে কি হলো কিছুই তো বুঝলাম না। এই কুত্তার বাচ্চাটাকে বুঝতে পারছি না। আমি বসেছিলাম, তখন কিছু না বলে এসেই বুকে একটা লাথি দিয়েছে। উঠতে গেলাম, তখন নাকের উপর ঘুষি মেরে দিয়েছে। আমি নাকি তার গার্লফ্রেন্ডের সাথে ঘেঁষাঘেঁষি করেছি, কিন্তু ওর গার্লফ্রেন্ডটা কে সেটাই তো বুঝতে পারছি না। ওর চুলের মুঠি ধরে বললাম, তোর গার্লফ্রেন্ডকে বল। তোদের জন্য এটা মোটেও ভালো হবে না। নিজেদের ভালো চাইলে আমাকে এক্ষুনি ছেড়ে দে। জায়গা মতো লাথি দিয়ে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব। বল, তোর গার্লফ্রেন্ডের নাম কি? আর আমাদের কিন্তু তুই ভালো মনে করিস না। সিনথিয়া। কুত্তার বাচ্চা, তোর আগে আমার সাথে কথা বলা উচিত ছিল। তুই যদি আমাকে আগে বলতি ওটা তোর গার্লফ্রেন্ড, তাহলে কখনোই তার সাথে কথা বলতাম না। আর ওটা তোর গার্লফ্রেন্ড না, ওটা তোর এখন এক্স গার্লফ্রেন্ড। নাক ফেটে গেলে সমস্যা হয়ে যাবে। ছেড়ে ডাক্তারের কাছে চল, আগে তোর ট্রিটমেন্ট করা উচিত। আশেপাশে অনেক স্টুডেন্ট জমা হয়ে গেছে। সিনথিয়া আপু আসতেই বললাম, তোমার আশিক আমার উপর অ্যাটাক করেছে, তোমার সাথে ঘেঁষাঘেঁষি করেছি, ব্লা ব্লা, তাই তার রাগ হয়েছে। তুমি নাকের উপর এমনভাবে রুমাল ধরে রেখেছো কেন? তোমার আশিক মেরে নাক ফাটিয়েছে, রক্ত বের হচ্ছে। ওর মাথা ছেড়ে বললাম, ওর মাথা আমি যেভাবে ধরেছিলাম সেভাবে ধর তোরা। আমার কথা শুনে তানি মাথা ধরেছে। তন্নি বলল, শালার সাহস তো কম না। দাঁড়া, পুলিশকে ফোন দিচ্ছি। ওর তো আজকে জেলের ভাত খাইয়েই তবে ছাড়বো। সিনথিয়াপুর কাছে এসে সবে কিছু বুঝে ওঠার আগেই ওর ঠোঁটের উপর ওই ছেলের সামনে কিস দিয়েছি। আমি এমন কিছু করব কেউ এক্সপেক্ট করেনি। সিনথিয়াপু তো থ হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 1000 ভোল্টের শক খেয়েছে। কুত্তাটাকে ছেড়ে দে, ওর কষ্ট বুঝতে পারছি। আমার কথা শুনে তিনজনে ছেড়ে দিতেই একটা লাথি মেরে বললাম, তোর আগে আমার সাথে কথা বলা উচিত ছিল। এই লাথিটা ছিল হঠাৎ অ্যাটাক করার জন্য। ধর, একে আমার সাথে নিয়ে আয়। ছেলেটাকে তিনজনে ধরে উঠিয়ে নিয়েছে। তোমরা কি করতে চাইছো? দেখো, সামান্য ভুলের জন্য এমন কিছু করিও না। কিছু বললাম না। ধরে 4 জন কলেজ থেকে বেরিয়ে ফার্মেসিতে এলাম। এসে বললাম, ধোলাই খেয়েছে, মেডিসিন দেন। আমার নাক থেকে রক্ত পড়ছে, এটার ব্যবস্থা করেন। বাপরে, আমি তো অনেক ভয় পেয়েছিলাম। এমনভাবে ধরে নিয়ে আসছিল, আমি তো কি না কি ভেবে নিয়েছিলাম। আর আমাকে কিস করার শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর শালার সাহস কত দেখেছিস? সবার সামনে কিভাবে কিস দিল। যাদের সাথে মারামারি করে তাদেরকে এমনভাবে ভার্সিটিতে নিয়ে এসে 4 জন মিলে সব খরচ দেয়। আরে সিনিয়র, ওটা তো রাগের মাথায়। ছোট ভাই ভেবে ক্ষমা করে দাও না। সরি। এই ভুলের কোনো ক্ষমা নেই, পরে মারলে হবে না। ওখানেই ধরে পিঠের উপর কিলঘুষি মারতে শুরু করেছে। আর গালের উপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আজকে আমার অবস্থা খারাপ। বন্ধু, মনে হচ্ছে আমি বাঁচব না রে। আমার কেমন কেমন লাগছে, বুকের ভিতর কেমন করছে।
মাথা কেমন চক্কর দিচ্ছে। নাটক কম কর কুত্তা, এর মাইক তোর জন্য কম হয়ে গেছে। স্বভাব চরিত্র পরিবর্তন কর, না হলে দেখবি অনেক বড় বিপদে পড়বি। সত্যি আমার কেমন লাগছে রে, ওখানে মাথা ঘুরে পড়ে গেলাম। নাটক দেখতে পারলে হলো, নাটক না করে ওঠ। আরে মনে হচ্ছে না নাটক করছে, সত্যি সত্যি মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। আকাশ, এই আকাশ, কুত্তি, তোর মায়ের কারণে এমন হলো, পরে বললে কি হতো? পানির বোতল থাকলে তাড়াতাড়ি দেন, ওর চোখে মুখে পানি দিই। পানির বোতল নিয়ে মুখে দিতেই জ্ঞান ফিরে। আমি কি বেঁচে আছি? কেউ চিমটি দিতেই চিল্লাতে শুরু করেছি, চলে গেল রে, চলে গেল। বেঁচেই আছিস, চিন্তা করিস না, শয়তান কখনো এত রাত্রি মরে না। সে যাই হোক, হঠাৎ কি হলো বুঝলাম না। এত মায়ের খাওয়ার কারণ তো এমন হওয়ার কথা না। শর্ত তোরা, আপনি একটু দেখেন আর মেডিসিন দেন। ডাক্তার একটু দেখে মেডিসিন দিল, ওখানেই খেয়ে নিলাম, বিল দিয়ে চলে এলাম। চুপচাপ কলেজের ভিতর এলাম। ওরা সব নিজেদের মধ্যে কথা বলছে। মাথার পেইন আবার কি কারণে বাড়লো বুঝলাম না। মাথায় তো কোনো আঘাত লাগেনি। কি হয়েছে, কিছু তো বলতি না। আমিও জানি না আমিও জানি না কি এমন হয়েছে। আমি অশ্রম থেকে আসছি, হেঁটে অশ্রমের দিকে চলে এলাম। এসে ঠিকঠাক হয়ে মুখ হাত ধুয়ে বেরিয়ে আসতেই দেখি সিনথিয়া আপু দাঁড়িয়ে আছে। ওনার অবস্থা দেখে মনে হচ্ছে কান্না করে দিবে। দেখো সিনিয়র, তোমাকেও ভাবে কিস দেওয়া উচিত হয়নি। সরি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ইটস ওকে, ওইটুকু মাইর খাওয়াই যায়, ওইটুকু আমার প্রাপ্য ছিল। তবে কিস করতে মজাই লেগেছে। কুত্তা, আর সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? হুম। আর তুমি কি আমাকে ক্ষমা করেছো? হুম। আগামীকাল আমার বাসায় একটা অনুষ্ঠান আছে, তুমি কি আসবা? সত্যি অনুষ্ঠান আছে না বাসা ফাঁকা? আমাকে ফাঁসাতে রাখছো? হুম হুম হুম। আর ফাঁকা থাকলেও আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে আমাকে মারতে এসেও দাঁড়িয়ে গেছে। একেই বলে স্বভাব চায় না মলে, কয়লা চায় না ধুলে। স্বভাব চরিত্র কখনো পরিবর্তন হবে না। স্বভাব চরিত্র পরিবর্তন করে কি হবে বলো? আমি যেখানে সুখ পাই সেখানে ছুটে যাই। আমি এসব বলে হ্যাপি থাকলে বলতে সমস্যা কি? হ্যাঁ, মাঝে মধ্যে অনেক বেশি বেশি বলে ফেলি। ভুল বুঝতে পারলে ক্ষমাও চেয়ে নিই। মনে অনেক ব্যথা। কোথায় না তো, মানুষের মনে ব্যথা থাকলে কি এমন শয়তানি করে? তুমি কিন্তু বললে না যাবা কি না। ওকে, অনুষ্ঠান শুরু হয়েছে, চলো প্যান্ডেলে যাই। হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এলাম। বন্ধুদের কাছে এসে বসলাম। অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল 4টা বেজে গেছে। নাচ গান, নাটক, কৌতুক এইসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে। আর আমাদের বরণ করলো। সিনিয়র ভাই এবং আপুদের বিদায় দিলেন। তুই ওভাবে মেরে কাজটা ঠিক করিসনি। বেচারা এমনি মাইর খেয়ে ঘায়েল হয়েছিল, আর তুই এমনভাবে মারলি যে জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তোর মাথায় কি আবার প্রবলেম দেখা দিয়েছে? মেডিসিন নিসনি? খাই, তবে মাঝে মধ্যে মাঝে মধ্যে। এখন তো তোর প্রবলেমটা নেই, তাহলে মাথা ব্যথা কেন হবে? যখন প্রবলেমটা, সমস্যাটা, প্যারাটা তোর কাঁধে ভর করেছিল, তখন ছিল মাথা ব্যথা। তাহলে এখন কোথায়? মাঝে মধ্যে ব্যথা করে। তোর বাসা কাছে, তুই তাড়াতাড়ি যেতে পারবি। আমার বাসা অনেক দূরে, সময় লাগবে। এই তোরা থাক, আমি যাই। রাজ, তুই আমাকে আমার বাসার সামনে ড্রপ করে দে। আর তোদের দুজনের বাসা এক জায়গায়, তোরা এক বাইকে যা। সব কোটিপতির বলা। হ কলেজ থেকে বেরিয়ে কলেজ থেকে বেরিয়ে আসতেই দেখি সিনথিয়া আপু রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ক্রস করতে যাব, তখন ডাক দিয়ে বলল, আমি কি জানতাম নাকি অনেক খিদে পেয়েছে, বাসায় গিয়ে খেতে হবে। আকাশ, দাঁড়াও দাঁড়াও, আমাকে আমার বাসার সামনে ড্রপ করে দাও না, অনেক খিদে পেয়েছে। হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, তাহলে খিদে পাবে কেন? খুব বেশি বাইরের খাবার খাই না, ফাস্ট ফুড ওইটা আলাদা বিষয়। আরে একটা অটো নিলেই তো হয়, অথবা রিক্সা। আমি উল্টো দিকে যেতে পারবো না। ওই যে তোমার এক্স বয়ফ্রেন্ড আসছে, তাকেই বলো। কোনো রিপ্লাই না দিয়ে বাইকের পিছনে উঠে বসেছে। কি মুসিবত, বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করেছি। আমার জন্য তোমাকে অনেকটা প্রবলেম পড়তে হয়েছে, তার জন্য সরি। হুম 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 10 মিনিট পর ওনার বাসার সামনে এসে বাইক দাঁড় করাতেই নেমে পড়ল।
বাসার ভিতরে আসো, লাঞ্চ করে যাও। আরে আসো আসো। কি মেয়ে রে, হাত ধরে টানাটানি করছে। আরে আগামীকাল আসবো, এখন আজকে না। না এক্ষুনি আসো। মনে মনে বললাম, এ মেয়ে তো দেখি আসতে একটা ঝামেলা। আরে বললাম তো আগামীকাল আসবো, আজকে যাই। আজকে আসো, লাঞ্চ করে তারপর যাও। আসো আসো। ওনার জোরাজোরিতে বাইক থেকে নেমে ওনার সাথে এলাম। কলিং বেল দিতে একজন ভদ্র মহিলা দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফ্রেন্ড, তুমি খাবার বাড়ো, আমি চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। অনেক খিদে পেয়েছে। সিনথিয়া বাসার ভিতরে চলে গেল। আন্টি, আমি গেলাম, বলবেন চলে গেছে। জোর করে ধরে বেঁধে নিয়ে এলো। আরে আসো আসো, তোমাকে যখন বাসায় নিয়ে এসেছে তখন অবশ্যই স্পেশাল কেউ হবা। আন্টির কথা শুনে বললাম, না না আন্টি, মোটেও সেরকম না। দুদিন হলো পরিচয় হওয়া, এর মধ্যে স্পেশাল হওয়া অসম্ভব। আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। তোমার কথা মেনে নিলাম, কিন্তু এখন এত দূরে এসে ঘুরে যাবা, মনে হচ্ছে লাঞ্চ করনি, তাই লাঞ্চ করে তারপর যাও। আর তুমি যদি চলে যাও তাহলে আমার উপর চিল্লাচিল্লি করবে। অগত্যা, দেখুন আন্টি, আপনি ডাকলেন তাইলাম। আবার মনে মনে বললেন না যে ছেলেটা কত ছেঁচড়া, একবার ডাকাতেই চলে এলো। আমি কিন্তু মোটেও ওই রকম না। আসলে সিনিয়রদের কথাকে রেসপেক্ট করি, তাইলাম। আমি বুঝে গেছি। যাও, হাত মুখ ধুয়ে আসো, ওখানে ওয়াশরুম। আর তুমি যে অনেক বড় ফাজিল, কথা শুনে বুঝতে পারছি। আপনি যতটা ভাবছেন ততটা না। ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম। এসে সোফায় বসে ফোন টিপতে শুরু করি। আন্টি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজাচ্ছেন। তুমি কি সত্যি দুদিন আগে পরিচিত হয়েছো নাকি পূর্ব পরিচিত? দুদিনের পরিচয়ে কখনো তোমাকে বাসায় নিয়ে আসতো না? আমি আপনার মনের সন্দেহ দূর করে দিচ্ছি। তারপর বললাম, প্রথম পরিচয়টা কখন কিভাবে হয়েছে। দেখলাম ওনার মুখটা মলিন হয়ে গেছে। বলে কি ঠিক করলাম? কি এত বড় কাজ করতে গেছিল, আমাদের কথা একটা বাড়ির জন্য ভাবেনি? ভাবেনি আমাদের কি হবে? আন্টি, যা হয়ে গেছে তা নিয়ে আর ভয় পাবেন না, আর কিছু বলতেও যাবেন না। তোমাকে ধন্যবাদ বাবা। তুমি যদি সেদিন আমার মেয়েকে না ধরতে তাহলে হয়তো সত্যি আমাদের মেয়েকে আমরা হারিয়ে ফেলতাম। আন্টির চোখে পানি স্পষ্ট দেখতে পাচ্ছি। বুঝলাম অনেক আদরের এবং অনেক ভালোবাসে। আন্টি প্লিজ আর মন খারাপ করবেন না এবং কষ্ট পাবেন না, আর এমন কিছু করবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। আন্টি চোখ মুছে নিল। চোখ মুছে বলল, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আব্বু আম্মু ছোট বোন, দাদা দাদিমা মাঝে মধ্যে আমাদের বাসায় থাকে, বড় চাচুর বাসায় বেশি থাকে। ও, ছোট ফ্যামিলি। তোমার বাবা কি করেন? বিজনেস, ছোট একটা বিজনেস আছে। বুঝলাম। সিনথিয়া চলে এসেছে, খেতে বসো। উঠো উঠো। জি। উঠে টেবিলে বসলাম। সিনথিয়া আপু একটা চেয়ার টেনে বসলো। আন্টি, আমি কিন্তু তেমন খেতে পারি না, আর আমি যা খাবো তা নিয়েই খাবো। আম্মু, ধুর, ঢ্যাঁড়স ছাড়া আর অন্য সবজি বাজারে নেই। কচু, ঘেঁচু, ঢ্যাঁড়স, এই সবই মনে হচ্ছে তোমার চোখে পড়ে। সব ধরনের সবজি খেতে হয়। আর মাছ আছে না, মাছ দিয়ে খা। ওনাদের কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলাম। সিনথিয়া আপুর খাওয়া শেষ হতেই বললাম, এবার তাহলে আমি যাই। চলে যাবা? একটু বিশ্রাম নিয়ে তারপরে যাও। এত তাড়াহুড়ো কি জন্য? বাসায় গিয়ে কি করবা? গিয়ে তো ঘুরে বেড়াবা, তাই না? আর না, আচ্ছা আন্টি চলি, আবার অন্য কোনো একদিন আসা হবে বা কথা হবে। আগামীকাল সন্ধ্যায় আসবা, আমি ফোন দেব। হুম হুম হুম। তারপর বাসা থেকে বেরিয়ে চলে আসি বাইক নিয়ে। ছেলেটাকে কি তুই পছন্দ করিস? যাকে তাকে তো কখনো বাসায় নিয়ে আসিস না। কোনো ছেলেকে বাসায় নিয়ে আসিস না। আরে ধুর, শুধু ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো, এর থেকে বেশি কিছু না। আর যদি হয় তাহলে তোমাকে বলবো, কিন্তু আপাতত এখন ফ্রেন্ড ছাড়া আর কিছু না। আর মনে হয় না আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের বাইরে অন্য কিছু হবে। তার মানে ভবিষ্যতে কিছু হতে পারে। হ্যাঁ, বুঝে গেছি। আজকালের ছেলে মেয়ে। যা যা, এখন রুমে যা। বাসায় চলে আসি। এসে চেঞ্জ করে ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে ভিজতে শুরু করি। ওষুধ খেতে হবে। গোসল শেষ করে মেডিসিন খেয়ে শুয়ে গেলাম। কিরে, খিদে লাগেনি? খেয়ে এসেছি। আম্মু, সরষের তেল আছে? মাথায় দাও তো। আজকে কলেজে মারপিট হয়েছিল, মাথায় কোনো আঘাত পাইনি,
তাও কেন জানি না মাথা ঘুরে পড়ে গেছিলাম। কি বলিস? কিভাবে হয়েছে? আচ্ছা, আমি নিয়ে আসছি। আম্মা সরিষার তেল নিয়ে এসে মাথায় তেল দিয়ে মাথা বুলাতে লাগলো। আর আজকে কলেজে কি হয়েছে শোনো। আরে আজকে কলেজে কি হয়েছে শোনো। আমি বসে আছি, তখন হঠাৎ একটা ছেলে এসে বুকে লাথি মারে। যখন উঠতে যাবো তখন নাকের উপর ঘুষি দেই, আর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আমি কম কোথায়, আমিও মারলাম। আর বন্ধুরা মিলে ইচ্ছে মতো লাথি ঘুষি মেরেছি। মারার কারণ জিজ্ঞেস করতে বলে আমি নাকি তার গার্লফ্রেন্ডের পাশাপাশি বসে থাকি। তারপর ব্লা ব্লা ব্লা। তারপর আমার কি হলো বুঝলাম না, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এই সব ঝামেলায় পড়তে যাস কেন? এগুলো থেকে দূরে দূরে থাকতে পারিস না? ঝামেলা আমাকে খুঁজে খুঁজে আমার কাছে আসলে আমি কি করব বলো? মানুষ তোমার ছেলেকে সহ্য করতে পারি না, সবাই হিংসে করে। দেখতে হবে না কার ছেলে? তোমার ছেলে। হয়েছে হয়েছে, তেল মারতে ভালোই পারিস। আগামীকাল একটা বার্থডের দাওয়াত আছে, কি দেওয়া যায় বলো তো? ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে শাড়ি, কানের দুল, আংটি, মেকআপ এগুলোই দিন। একটা মেয়ে মানুষ তো এগুলোই পছন্দ করে। বুঝেছি। আগামীকাল বিকেলে কিছু নিয়ে কিনে গিফট বক্স বানিয়ে নিব। আমার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে এলাম। বাইরে আসতে দেখি তামান্না বসে বসে কিছু গিলছে। কিরে, কি খাচ্ছিস? তোমাকে বলতে হবে? আমি কিছু দিতে পারবো না। তোর কাছে কিছু চেয়েছি, আমি কিছু খেলে তুই ফকিরের মতো দাও না করে কানের পাশে ঘ্যান ঘ্যান করিস। ফ্রিজ খুলে আইসক্রিম খুঁজতে লাগলাম, কিন্তু নেই। ধুর ধুর ধুর। আচ্ছা, একা একা খাবি? আমি তোমাকে একটুও দিতে পারবো না। ফোনটা বেজে উঠলো। এখন আবার কে ফোন দিল? রুমে এসে দেখি তানিম ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বল। কোথায় তুই? বাইরে আয়। ওয়েট, আসছি। চেঞ্জ করে আম্মুকে বলে বাইরে এলাম। আড্ডা দিয়ে 9টার দিকে বাসায়। আম্মু বলে দিয়েছে এর থেকে দেরি হলে আমার ভাত বন্ধ। বাসায় এসে খাওয়া শেষ করে রুমে এসে খেলতে বসলাম। কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। আজকে কলেজ ছুটি, তাই বন্ধুদের সাথে এদিক সেদিক করেই সময় কেটে গেল। চল মার্কেটে যাই, গিফট কিনে নিয়ে আসি। কি গিফট দিবি বলে মনে করছিস? পকেটে টাকা নেই ভাই, ভাবছি এক জোড়া কানের দুল এবং একটা শাড়ি। 1-1.5 হাজারের মধ্যে একটা শাড়ি, আর সুন্দর দেখে এক জোড়া ঝুমকো কানের দুল। আচ্ছা চল, একটা শাড়ি দেখি। কোন রং পছন্দ করে? মেয়েদের তো আবার পিঙ্ক কালার ছাড়া পছন্দই না। আমার মনে হয় উনি আকাশি কালার পছন্দ করে। 2-3 দেখা হয়েছিল, 2-3ই আকাশি রঙের পোশাক পরেছিল। সে রং অনুযায়ী একটা শাড়ি খুঁজ। যে ভাবা সেই কাজ। মার্কেটের মধ্যে এসে একটা শাড়ি এবং কানের দুল কিনে প্যাকেট করতে এসে দোকানি বলে চকলেট দিবে কিনা। কি আর করার, ওখানে কয়েকটা চকলেট নিয়ে গিফট বক্স বানিয়ে নিলাম। তারপর আর একটু থেকে এদিক সেদিক ঘুরে চলে আসি রাতের দিকে সিনথিয়াপুদের বাসায়। বাহ, বেশ ভালোভাবেই তো আয়োজন করেছে। অনেক মেহমান। কত রমণী, চোখ জুড়িয়ে গেল। ফুলের বাগানে চলে এসেছি। এটা আমার, ওটা আমার, সব আমার। কেউ আলতো ধাক্কা দিয়ে বলল, এমনভাবে চারিদিকে তাকিয়ে কি দেখা হচ্ছে? দেখো, নজর ঠিক করো। আরে সিনিয়র, আপনি কেমন আছেন বলুন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার অবস্থা কেমন? গতকাল যা হলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের মতো সুন্দরীরা পাশে থাকলে আমার কি আর খারাপ কিছু হতে পারে? বরং এমন করে পাশে থাকলে সাহসটা কারণেই বেড়ে যায়। আর যদিও বিপদে পড়ি, সেটা আপনার মায়ায় পড়া। সেই বিপদটা আমি হাসি মুখে মেনে নিব। তাই? আহা, ফ্ল্যাটিং করতে তো ভালোই পারো। ওই একটু একটু। আপনাদের মতো সুন্দরীদের সাথে কথা বলতে গেলে মুখ দিয়ে এমন শব্দ বেরিয়ে যায়। নাইস ড্রেস, আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় বসবো? আপনার পাশে যে বসবো সেটাও হয়নি, কারণ এতক্ষণ আপনি ছিলেন না। এখন যখন আপনি আছেন, তাহলে এক জায়গায় বসে সুখ দুঃখের গল্প করি। এতক্ষণ নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল। দেখি খুব মনোযোগ সহকারে আমার কথা শুনছে। চোখের সামনে চুটকি মেরে বললাম, আচ্ছা, এই ছোট্ট গিফট আমার পক্ষ থেকে আপনার বান্ধবীকে দিয়ে আসেন। কেন নয়, কিন্তু আমাকে কিছু দিবা না? আপনার বার্থডে কবে? দাওয়াত দিন, তখন আপনাকেও গিফট দিব। কোনো উপলক্ষ ছাড়া তো আর গিফট দেওয়া যায় না। তাই? আমার বার্থডে চলে গেছে, সামনে বছরের জন্য অপেক্ষা করতে হবে।
বুঝলাম। আচ্ছা যান, এটা দিয়ে আসেন। নিতু আপু গিফট নিয়ে চলে গেল। আন্টি ইশারা করে ডাকলেন, তাই ওনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কখন এসেছো? এই তো কয়েক মিনিট হবে। আন্টি, আজকে কি আপনার হাতের সুস্বাদু খাবার খেতে পারবো না? আহা না, আমাকে বলে রাখলে তোমার জন্য স্পেশাল ভাবে রান্না করতাম। আজকে সব রান্না বাপুর্চি করেছে। না আন্টি, এত কষ্ট করার প্রয়োজন নেই। গতকাল রাতে খাবার সময় আমাকে বললাম, এক আন্টির বাসা থেকে খেয়ে এসেছি। রান্না এত সুন্দর হয়েছিল যে এখনও জিভে স্বাদ লেগে আছে। আমার কথা শুনে তো রেগে গেল। বলল যে তোকে আমার হাতের রান্না খেতে হবে না, যেখান থেকে খেয়ে এসেছিস সেখান থেকে খেয়ে আয়। তাই? শুধু শুধু বকা খাওয়ার জন্য কি জন্য বলতে গেছো? আমার বকা না খেলে আমার আবার পেটের খাবার হজম হয় না। মারে? না, শুধু বকা দেয়। মাঝে মধ্যে ছোট বোনের জন্য মাইরও খেতে হয়। আমি যদি তার রাখা কোনো কিছু খেয়ে নিই তখন শুরু করে কান্না। তার জন্য মাইর খেতে হয়। এই দেখ, আকাশ আমাকে এটা দিয়েছে। ওটা গিফট বক্স কেড়ে নিয়ে বললাম, মিথ্যে বলিস কেন? এটা আমার জন্য নিয়ে এসেছে। আচ্ছা, খুলে দেখ তো। এখন কেন খুলতে যাব? এখন কোনো গিফট বক্স ওপেন করব না। খুলে দেখবো বলছি, মানে খুলে দেখবো। এই রাখি, সিনথিয়াকে ধর। কে কি দিয়েছে দেখবো না, কিন্তু এই বক্সে কি আছে দেখবো, মানে দেখবো। নিতু আপু বক্স কেড়ে নিয়ে ওপেন করতে শুরু করে আর দুজনে ধরে রাখে। বক্স ওপেন করে বলে, এই সব চকলেট আমার। দেখ, এগুলো আমার জন্য নিয়ে এসেছে। হবে না, নো কম্প্রোমাইজ। ধর সবাই, তুই একা একা খাবি মানে? শালি, দেখিস তোদের হজম হবে না, পেট গড়গড় করে ডাকবে, সারা রাত টয়লেটে বসে থাকবি। শকুনের দয় গরু মরে না, মিলেমিশে খাই আচার, ফুরিয়ে গেছে চাইবো আবার। না মানে চকলেট হবে, নে সব চকলেট খা। ব্যাটার পছন্দ আছে বলতে হবে। আকাশি কালার আমার পছন্দ, জানো কিভাবে? কখনো বলিনি তো যে আমার এই রং পছন্দ। মনে হয় ভালোবাসা? ভালোবাসা হতে যাবে কেন? ভালোবাসলে শুধু আমাকে ভালোবাসবে। বান্ধবী, ঝুমকা দুইটা আমাকে দে না, অনেক পছন্দ হয়েছে। এদিকে নজর দিতে হবে না, চকলেট চাইলে দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো দিব না। আচ্ছা, এই শাড়ি পরলে কেমন হবে? ওয়েট, এই শাড়ি পরবো। গতকাল তোমাকে এই যেই ছেলের কথা বলেছিলাম, এই সেই ছেলে আকাশ। ওহ, তুমি। থ্যাঙ্কস ইয়াং ম্যান। তুমি কত বড় উপকার করেছো বলে বোঝাতে পারবো না। এর জন্য তোমাকে কিছু গিফট দিতে চাই। কি নিবে বলো? আমি তো গিফটের জন্য কিছু করিনি আঙ্কেল। মুচকি হেসে বললাম, আঙ্কেল আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেন। আমার মেয়েকে বিয়ে করে নাও, তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। না, তাহলে থাক। আপনার মেয়ে অনেক শয়তান, কথায় কথায় শুধু মারে। আমাকে কি মেরে ফেলতে চান নাকি? না আঙ্কেল, আমার কিছুই চাই না। নেওয়ার মতো আমি কিছু দেখছি না। আঙ্কেল, আপনার সম্পর্কে যতটুকু জেনেছি, আপনি চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। যদি আমার আব্বুকে একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। তোমার আব্বুর কিসের বিজনেস? প্লাস্টিক, লেদার এইসব উৎপাদন করতেন। আমার আব্বু এবং তার বন্ধু মিলে এই ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ কী হয়েছিল বলতে পারবো না। 1.5 বছর আগে উনি আলাদা হয়ে গেল, আর আব্বু আলাদা হয়ে গেল। আব্বুর তৈরিকৃত প্রোডাক্ট ভালো হওয়া সত্ত্বেও পাইকারিরা নিতে চাইল না। তারপর শুরু হলো লস, পুঁজি শর্ট, ব্যাংকের লোন। অনেক কিছুই ব্যাংক নিলামে তুলল, ওগুলো শেষ। অনেক কিছুই ব্যাংক নিলামে তুলল, ওগুলো শেষ। কেউ ইনভেস্টমেন্ট করতেও চাইল না, করছেও না। ব্যাংকও লোন দেয় না। এখন অল্প পুঁজি, ছোট্ট রুমের মধ্যে ছোট্ট একটা কারখানা। তুমি কি আশাদুজ্জামানের ছেলে? জি, আপনি কি সাহায্য করতে পারবেন? কেন পারবো না, আমি ইনভেস্টমেন্ট এনে দিতে পারবো। আগামীকাল তোমার আব্বুকে আমার অফিসে দেখা করতে বলিও। জি ধন্যবাদ। ধন্যবাদ, এর প্রয়োজন নেই। তুমি আমাকে যেই সাহায্য করেছো সেটার কাছে এটা কিছুই না। আসসালামু আলাইকুম সাইফুল সাহেব, কেমন আছেন? আসতে দেরি হয়ে গেল। সমস্যা নেই। এটা কি মেয়ে নাকি? কিরে তুই এখানে কি করিস? তোদের বাবা ছেলেদের এমন পরিবেশে আসার যোগ্যতা কি এখন আছে? আপনার মতো মানুষের এখানে আসার যোগ্যতা থাকলে আমার থাকবে না কেন? আপনি আসতে পারলে আমিও আসতে পারবো।
মুখ সামলে কথা বল বেয়াদব। সাইফুল সাহেব, এই ছেলেকে আপনি কিভাবে চিনেন? একদম বেয়াদব। এর থেকে দূরে থাকলেই আপনার জন্য ভালো। যেমন ভণ্ড তেমন বেয়াদব, কথা বলার কোনো মানান নেই। তুই কি তাই সিনথিয়া আপুর পেছনে পেছনে ঘুরে দাঁড়াচ্ছিস? নিশ্চয়ই কোনো মতলব আছে। আর বড়লোকের মেয়ে দেখলে তো এর মাথা ঠিক থাকে না। আপনাদের বাবা মেয়ের কথা বলা হয়ে গেলে আমি কিছু বলি। আকাশ আমাদের বাসার সম্মানীয় অতিথি। আপনারাও আমার অতিথি, কিন্তু স্পেশাল না। কিন্তু আকাশ আমাদের স্পেশাল অতিথি। মুখটা সামলে কথা বললে সেটা আপনাদের জন্য ভালো হবে। মনে মনে বললাম, গেল বাবা মেয়ের মুখে চুলকানি পড়ে আসছে আমার নামে উল্টাপাল্টা বলতে। অসভ্য লোক। কথা বলতে বলতে সিনথিয়া আপু, নিতু আপু এবং তার বান্ধবীরা এলো। একজন লোক ডাক দিতেই ওরা বাবা মেয়ে চলে গেল। উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখি আমার নিয়ে আসা শাড়ি পরেছে আর কানের দুল পরেছে। চকলেটের একটা টুকরো শুধু পেটে গেছে, বাকিটা সব এই কুত্তিগুলো খেয়েছে। আচ্ছা, সময় হয়ে গেছে, এখন চলো কেক কাটবে। চলো চলো। আঙ্কেল আন্টি সিনথিয়া আপু চলে গেল। আমি দাঁড়িয়ে থাকলাম। তুই এখানে আসিস, তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। গতকালের মায়েরে শোধ না নিয়ে তোকে ছাড়ছি না। তুই শুধু এখান থেকে বের হ, ওয়েট কর, তোর জন্য সব কিছু সেট আপ করে রাখছি। এই যে এমনভাবে বিড়বিড় করছো কেন? এত দেরি হলো কেন? আব্বুর জন্য দেরি হয়েছে। গতকাল তোমাকে কে মেরেছিল? তুমি আমাকে কিছু বলনি কেন? জানলে তুমি কি করতে? ওই ছেলের হাত পা ভেঙে দেব। তোমাকে টাচ করার শাস্তি ওকে পেতেই হবে। ওই ছেলেকে দেখেছো? ওই ছেলে আমাকে মেরেছে। আজকে এখান থেকে বের হলেই ওর হাত পা ভাঙবে। আমাকে যে আঘাত করেছে তাকে দ্বিগুণ ফেরত দেবে। ওই বেয়াদবের উপর আমারও অনেক রাগ আছে। মেরে ওর অবস্থা খারাপ করতেই হবে। একদম বেয়াদব। এখানেও আমাকে আর আব্বুকে অপমান করলো। আমার হবু শ্বশুরের সাথে বিয়াদবি, এর তো কোনো ক্ষমা নেই। উচিত শিক্ষা দিতেই হবে। আমি ফোন দিয়ে রাস্তার লোকজন সেট আপ করছি। এখন থেকে বের হলেই লোক দিয়ে মারবে। কেক কাটলো। আন্টি আমাকে কাছে ডাকলেন। ওনার কাছে যেতেই এক টুকরো কেক খাইয়ে দিল। বাহ, তাদের এত আপন হলাম কবে থেকে। যাই হোক, অনেক ভালো লাগলো। ওই শয়তান বেডি কি পিছিয়ে থাকবে। সিনথিয়া আপুও কেক এগিয়ে দিল। চোখের ইশারায় বারণ করলাম, কিন্তু আমাকে চোখ দেখাচ্ছে। কি করার, খেতেই হলো। হয়তো অনেকেই অবাক হয়েছে, ভাবছে এই ছেলে আবার কে, কী তার পরিচয়। কিন্তু আমি বুঝতে পারছি ওরা ভাবছে আমি তাদের মেয়ের পর, তাদের জামাতা। কিন্তু না রে ভাই, আমি কেউ না। এই বেয়াদবটা ওনাদের মতো পরিবারের সাথে এতটা ক্লোজ কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিসেস তাহেরা ওই কুত্তাকে ডেকে কেক খাওয়াচ্ছে। জোর করবা কি? আজকে ওর হাত পা ভাঙবো, এটাই হচ্ছে কথা। অনুষ্ঠান শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করে ওনাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। রাত 1টা বাজছে, অন্ধকার রাত। যাই, টান দিয়ে বাসায় ফিরি। নির্জন রাস্তা। এই রাতে রাস্তায় গাড়ি নেই বললেই চলে। আজকে অনেক দিন পর এত রাতে বাইক নিয়ে বের হয়েছি। উড়াধুরা বাইক চালাবো। স্পিড উঠালাম 100-তে। একটু দূরে এসেই দেখি সামনে গাছের ডাল পড়ে আছে। বাইক স্লো করে দিয়েছি। রাস্তায় গাছের ডাল, কিছুই ভালো ঠেকছে না। কেউ ইচ্ছে করে এমন করেছে। পাশ কাটিয়ে যেতে যাব, তখন কয়েকটা বাইক এবং একটা কার এলো। পালিয়ে যাবার সুযোগ নেই, বাধ্য হয়ে ব্রেক করতে হলো। পালিয়ে যাবি কোথায়? গতকাল তুই তোর বন্ধুরা আমাকে মেরেছিস। তোকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? ব্যাস হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই দিল লাথি। লাথি খেয়ে বাইক নিয়ে পড়ে গেলাম রাস্তার উপর। পায়ের উপর বাইক পড়াতে প্রচণ্ড ব্যথা পেলাম। কয়েকজন লাথি ঘুষি দিতে লাগলো। আমি হাত দিয়ে মাথা ঢেকে নিয়েছি। ওরা এলোপাথারি লাথি দিতে শুরু করেছে। আমাকে তুই মেয়েছিস, আমাকে তুই মেরেছিস না? এখন দেখ তোর অবস্থা। যা মেরেছিস তার কয়েক গুণ তোকে ফেরত দিলাম। নেক্সট টাইম আমার কিছু করতে এলে আজকের কথা মনে রাখিস। একটু পরে মারা ছেড়ে দিল। পা থেকে সারা শরীর অনেক ব্যথা করছে। এমন মনে হচ্ছে পা ভেঙে গেছে। এই চল, যদি আর কিছু করে তাহলে পরের বার ওর অবস্থা আরো খারাপ করব। সবাই চলে গেল। প্রচণ্ড ব্যথা করছে,
তাদের কাউকে আমি ছাড়বো না। তোর তো আমি কি করব নিজেও জানি না। কোনো রকমভাবে বাইক সরিয়ে নিয়ে বসলাম। উঠতে চেষ্টা করছি, কিন্তু পারলাম না। পায়ের উপর ভর দিতে পারছি না। পকেট থেকে ফোন বের করে আব্বুকে কল দিলাম। বেশ কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। যাচ্ছে তো রাম্মু। আব্বু, আমাকে নিয়ে যাও। আমি নিমতলার এখানে পড়ে আছি। মনে হচ্ছে পা ভেঙে গেছে। শরীর প্রচণ্ড ব্যথা করছে আব্বু। হোয়াট, কিভাবে কি? কলেজে কিছু ছেলেদের সাথে ঝামেলা হয়েছিল, ওরা আমাকে এসে মেরেছে। দাঁড়া, আমি এখনই আসছি, ওদের আমি পরে দেখব। আব্বু ফোন কেটে দিল। আমি রাস্তার উপর শুয়ে পড়লাম। শরীর এতটা ব্যথা করছে বলার মতো না। সবচেয়ে বেশি ব্যথা করছে পা। রাজকে ফোন দিলাম। ফোন দিতেই রিসিভ করলো। বল, কি জন্য ফোন দিয়েছিস? ওই কুত্তার বাচ্চা আর তার ফ্রেন্ডরা মিলে আমার রাস্তা আটকে মেরে গেল। আমি রাস্তায় পড়ে আছি, বাইক নিচে পড়ে আছে, আমার পা ভেঙে গেছে। আমার শরীরের অবস্থা কেমন আমার ভয় শুনে বুঝতে পারছিস। কি? ওই কুত্তার বাচ্চাকে তো এর দ্বিগুণ ফেরত দিব। তুই এখন কোথায়? নিমতলায়, এখানে যেই জোড়া পুকুর আছে না, এখানে পড়ে আছি। দাঁড়া, আমি আসছি। তামিমকে ফোন দিচ্ছি আর ইলিয়াসকেও ফোন দিচ্ছি। আঙ্কেলকে বলছিস? হুম। রাজ ফোন কেটে দিল। আমি অমনভাবেই পড়ে আছি। বেশ কিছুক্ষণ পরে গাড়ি নিয়ে আব্বু এলো। এসে আমাকে ধরে উঠিয়ে বলল, যেই তোর এমন অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না। এখন বাইক নিয়ে যাব কিভাবে? রাজকে ফোন দিয়েছিলাম, হয়তো ওরা চলে আসবে। অনেক ব্যথা করছে আব্বু, ব্যথা সহ্য করতে পারছি না। রাজকে ফোন দে, আমি কথা বলছি। তোর আম্মু ঘুমাচ্ছিল, আমি কিছু না বলেই চলে এসেছি। না হলে এতটা রাস্তা কান্না শুনতে শুনতে আসতে হতো। ভালো করেছো। একটা বাইক আসছে, মনে হচ্ছে রাজরা আছে। একটু পরে বাইক এসে থামলো। তানিম আছে আর ইলিয়াস। বাইক থেকে নেমে আমার কাছে এসে আমাকে ধরলো। প্রতিটি মায়ের বদলা নিয়েই ছাড়বো। আগে হসপিটালে নিতে হবে। কেউ একজন বাইক নাও, আমি আকাশকে হসপিটালে নিয়ে যাই। দুজনে আমাকে ধরে গাড়িতে উঠালো। একটু পরে হাসপাতালে চলে আসি। ডাক্তার চেক আপ করে কয়েকটা ইঞ্জেকশন পুশ করলো। তারপর আল্ট্রাসাউন্ড করে দেখলো হাড় ভেঙে গেছে। সব কিছু দেখে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিল। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কমে এসেছে। একটু পরে, বিল দেওয়া হয়ে গেছে, চল বাসায় যাই। আপনি গাড়ি বের করেন, আমরা ধরে নিয়ে আসছি। আব্বু মাথা নাড়িয়ে চলে গেল। তিনজনে চ্যাংতলা করে উঠালো। ধরো রে ধরো, আলুর বস্তা ধরো, আরো জোরে। হচ্ছে না তো। শালা কুত্তারা। তিনজনে ধরে হাসপাতাল থেকে বাইরে নিয়ে এলো। এসে গাড়িতে উঠিয়ে দিল। আঙ্কেল, আপনি বাসায় যান, আমরা পেছনে পেছনে আসছি। আব্বু গাড়ি চালাতে শুরু করেছে। একটু পরে বাসায় পৌঁছে যাই। কাঁধে ভর দিয়ে এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এলাম। আব্বু লক খুলতে খুলতে তিনজনে চলে এসেছে। আব্বু, আজকের মধ্যে একবার চেম্বার অফ কমার্সের অফিসে গিয়ে সাইফুল সাহেবের সাথে দেখা করবা। ওখানে গিয়ে কি করব? এর আগে কয়েকবার যাওয়া হয়েছে, কোনো প্রকার সাহায্য করতে পারেননি। অথবা এইবার হবে। দেখবা, হয়তো তোমার জন্য ইনভেস্টমেন্ট রেডি করে রেখেছে। কিভাবে কি বলতো? এত জোর গলায় বলছিস, নিশ্চয়ই তুই একটা কাহিনী আছে। যা আছে তা আছে। তুমি শুধু ওনার সাথে কথা বলে আসবা। রুমে এসে বিছানায় রেখে আম্মুকে ডাকতে গেল। এখন আম্মুর কান্নাকাটি শোনার প্রস্তুতি নেই। আজকে তিনজনে থেকে যা। আবে ধুর। আচ্ছা, এবার আমরা বাসায় যাই। ওই শান্তির ছেলের ব্যবস্থা আমরা করে নিব। এমন সব লোক দিয়ে মারবো যে তোরও নাম আসবে না, আমাদেরও নাম আসবে না। আচ্ছা, আর দেরি করিস না, রাত হয়েছে অনেক। তিনজনে যেতেই আম্মু এসে শুরু করলো কান্নাকাটি। আর আব্বুকে তো বকছে, কেন আগে বলেনি, ব্লা ব্লা ব্লা। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে, আপনার সাথে আমার ছেলে দেখা করতে বলেছিল। আকাশ কেমন আছে? ভালো না, গতকাল কোনো একজন ফ্রেন্ডের বার্থডে পার্টিতে থেকে ফেরার সময় কিছু ছেলে আকাশের রাস্তায় আটকে অনেক মারে আর একটা পা ভেঙে দেয়। বলছিল কলেজের ঝামেলার জন্য মেরেছে। হোয়াট? গতকাল তো আমার বাসায় ছিল। আজকালের বাচ্চা কাচ্চা, এটা মোটেও ভালো নিউজ না। এখন কি অবস্থা?
গতকাল রাতেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি, এখন অবস্থা মোটামুটি। কলেজের ঝামেলা কলেজ পর্যন্ত থাকাই ভালো, এটা বাহির হলে তো সমস্যা। এরপর থেকে বড় কোনো ঘটনা তো ঘটতে পারতো। জি, আল্লাহ বাঁচিয়েছে। তোমাদের বন্ধু কোথায়? বাসায় বেডে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কেন কেন? বদহজম হয়েছে নাকি? আরে না, আপনার এক্স বয়ফ্রেন্ড ছেলে দিয়ে গতকাল রাতে মেরেছে আর একটা পা ভেঙে দিয়েছে। হোয়াট? ওই বেয়াদব এমন করলো কেন? সেদিন মারলো না, শালা সাতটি ছেলে। গার্লফ্রেন্ডকে ভালোবাসলে ব্রেকআপ করেছিস কেন? ও একটা পা ভেঙেছে, আমরা ওর দুইটা পা ভাঙবো। আবে কুত্তি, তুই মারছিস কেন? তোরা আমাকে এখনো বলিসনি কেন? আমাকে কি তোদের কেউ মনে করিস না? আমি ক্লাস করব না, আমি ওর বাসায় গেলাম। চলো, আমিও যাব। আমিও যাব। ওয়েট, আমার গাড়ি নিয়ে আসছি, একসাথে যাই। শালার কপাল দেখছিস? শালা আমাদের কপালে একটাও নাই, আর ওর জন্য 3-4 জন মেয়ে পাগল। একেই বলে মনে হচ্ছে চাঁদ কপাল, আর আমাদের কুত্তা ভাগ্য। ফোন কি দিতে হবে? আর তুই এমনভাবে বলতে পারলি? ঠিক আছে, আজকের এই বিষয়টা মনে রাখলাম। আপনারা যাচ্ছেন যান, আমরা যাব না। যদি হই হুল্লোড় হয় তখন ওই বুড়ি লাঠি নিয়ে তেড়ে আসবে, আর আকাশের যখন এমন অবস্থা তখন বুড়ি ঠিক চলে আসবে। তোদের কিছু বললেও না, আমার কখনো কিছু বলে না শালারা। আপু চলেন আপনারা, আর তোরা ওই কুত্তার ব্যবস্থা কর গিয়ে। ও মা গো, ও বাবা গো, কি ব্যথা করে গো। ও দাদি গো, ও দাদা গো, ও নানি গো, ও নানা গো, এগুলো কে বলবে? দূর হক কুত্তি, আমি মরি আমার ব্যথায় সে মজা নিতে এসেছে। তাড়াতাড়ি ওষুধ দে খাই। নাস্তা কি তোমার দাদি করবে? আগে কিছু খেয়ে নাও, তারপর মেডিসিন নাও। উঠে খাটে হেলান দিয়ে বসলাম। তামান্না খাবার দিল, খেয়ে ওষুধ খেয়ে শুয়ে গেছি। কিছুক্ষণ পরে তামান্না, দেখ তো কে এলো। হুম। তামান্না গিয়ে মেইন দরজা খুলে দেই, দেখে তন্নি আর আরও কয়েকজন মেয়ে। কেমন আছো আপু? অনেক দিন পর দেখা হলো। চলো ভেতরে যাই। এই নাও তোমার ভাইয়ের সময় গিলিয়ে তাড়াতাড়ি সুস্থ করো। না খেতে চাইলে লাঠি দিয়ে ঠুসিয়ে ঠুসিয়ে খাও, কিন্তু খাও। ভাইয়া না খেতে চাইলে আমি তো আছি আপু। আচ্ছা ভাইয়ার রুমে যান, আমি এগুলো রেখে আসছি। তামান্না আমার কাছে গেল, আর ওরা সবাই আমার রুমে। ওদের দেখেই পাশ থেকে শরীরের উপর চাদর টান দিয়েছি। কুত্তি, আসবি নখ দিয়ে আসবি না? তোর শরীরে দেখার মতো কি আছে? বাহ বাহ, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ। সব ফুল দেখি একসাথে মালির কাছে এসেছে। ফুলগুলো দেখি মালিকে অনেক ভালোবাসে। ফুল দেখছে যে মালি আজকে আসছে না, তাই ফুল নিজে থেকে মালির কাছে এসেছে। কোথায় এমন হয়েছে আগে বুঝতে পারোনি? আগে থেকে বুঝতে পারলে কি এমন হতো? তো বলুন মহাদয়ারা, আপনাদের কি অবস্থা? অবস্থা কেমন হবে? মালির যত্ন ছাড়া কি ফুল আর ফুলের গাছ ভালো থাকে? ঠিক ঠিক, কিন্তু মালির অবস্থা একদম খারাপ, যত্ন করার অবস্থায় নেই। এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসো। এই ভগিনী, বাড়ি থেকে চেয়ার নিয়ে আসতে পারিস না? কুত্তা, আমাকে কি তোর বাসার চাকর মনে হয়? পারলে উঠে গিয়ে নিয়ে আয়। কুত্তি, দেখলাম তামান্না চেয়ার নিয়ে এলো। চেয়ার চলে এসেছে, তিনজনে বসলো। ক্লাস বাদ দিয়ে আসলে যে, বিকেলে আসলেও তো পারতে, শুধু শুধু ক্লাস বাদ গেল না। আমাদের ক্লাস নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? জীবনে অনেক পড়াশোনা করতে হবে, বুঝেছিস? জীবনে ভালো কিছু না করলে বউ পাওয়া যাবে না। ও, তোদের তো বউ হবে না, বউয়ের জ্বালা তোরা কিভাবে বুঝবি? এমনভাবে বলছে মনে হচ্ছে জীবন তেজপাতা হয়ে গেছে, সংসার করে পেকে ঝুনো হয়ে গেছে। আরে আমি নাও করলে আমার বাবা তো করে, চারপাশে দেখি না, তবুও বিয়ে করতে হবে। বিয়েই সব, বিয়ের জন্যই তো ছেলেদের এত কিছু করা। শালা কুত্তা, সুস্থ থাকলে না তোর পিঠের ওপর কয়েকটি খিল ঘুষি পড়ে যেত। এখন মায়ের কথা বলিস না ভাই, গতকাল অনেক মায়ের খেয়েছি, আগে ওগুলো হজম করতে দে। যত যাই হয়ে যা, কিন্তু তোর এই স্বভাব চরিত্র পরিবর্তন হবে না, এটা 100-200% গ্যারান্টি দিতে পারি। আরে না না, বউ হলে ভালো হয়ে যাব, দেখিস বউ হলে আমি তোকেই চিনব না। আহা গো, মানুষ মরলেই সোজা হয়, কিন্তু এই মাল সোজা হবে কিনা সন্দেহ। আপু
আপনারা অল্প নাস্তা করে নেন, তারপর গল্পগুজব আর দুপুরে লাঞ্চ করে যাবেন। আরে না, এখন অল্প নাস্তা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই সব লাঞ্চ করতে পারবো না। এসেছি, দেখলাম নাস্তা, তারপর বাসায়, সব ঠিক আছে, কিন্তু নাস্তা কিসের? আমাদের নিয়ে আসা ফল খাইয়ে কি বিদায় দিবা? আরে না, শুধু ফল দিলে কি হয়, সাথে পানীয় থাকবে। বুঝেছি, যেমন ভাই তেমন তার বোন, কেউ কারো থেকে কম নয়। একটু পরে নাস্তা করে চলে গেল। আমি চুপচাপ শুয়ে থাকলাম। এমনভাবে সময় কাটছে, শুয়ে বসেই সময় কাটাতে হবে, কি কষ্ট। শুয়ে বসেই সময় কাটাতে হবে, কি কষ্ট। ফোন হাতে নিয়ে গেমে ঢুকলাম। সন্ধ্যায় গতকাল রাতে আকাশকে কে যেন মেরেছে, বলছিল যে কলেজের প্রবলেম। সিনথিয়ার থেকে শুনেছি। আর এই সব ঝামেলা তোমার মেয়েকে ঘিরে। লিমন ছেলেটা ছিল না, ওই ছেলের কাজ। ওই ছেলের জন্য আমাদের একমাত্র মেয়ে সুইসাইড পর্যন্ত করতে গেছিল। আমার মেয়ে কার সাথে ফ্রেন্ডশিপ করলো, কার সাথে মিশলো, এটাতে ওর কি? সব সম্পর্ক শেষ করে দিয়ে ওই ছেলে কি জন্য আমার মেয়ের পিছনে ঘুরবে? ওই ছেলের না অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে? আমিও তেমনি ভেবছিলাম। বুঝলাম, ঝামেলাটা আমি মিটিয়ে নিব। আমাদের দেখতে যাওয়া উচিত, এতটুকু তো করাই যায়। আমিও তেমনি ভাবছিলাম। আগামীকাল না হয় ছেলেটাকে একবার দেখে আসবো। আকাশের বাবা কি তোমার কাছে গিয়েছিল? হুম, যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। এখন কতটা সফলতা অর্জন করতে পারবে সেটা উনি ভালো জানেন। শুয়ে বসে ফোন দেখে সময় যাচ্ছে। দেখতে দেখতে একটা মাস সময় গেল। বন্ধুরা মাঝে মধ্যে আড্ডা দিয়ে গেছে, ফোনে কথা বলা, লুডো খেলা, এসবের মধ্য দিয়েই দিন গেছে। বাসায় বসে থাকতে আর ভালো লাগছে না, ঘুরতে ইচ্ছে করছে, কিন্তু এই পায়ের জন্য সেটা হয়ে উঠছে না। ডাক্তার বলেছে কম করে আরও 1 মাস সময় লাগবে। শুয়ে বসে এই দিনগুলো কাটাতে হবে। ইস, কেউ যদি বাইরে নিয়ে যেত। বন্ধুরা বাইকে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আম্মু দেয়নি। আর কারো 4 হুইলার নেই যে সেটাতে করে নিবে। এর মধ্যে বন্ধুরা লোক লাগিয়ে ওই ছেলেকে সেই ক্যালেনে দিয়েছে, বলল মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল। বিকেলে রুমে শুয়ে আছি, তখন 4 জন এলো। কি রে মদনা, কি অবস্থা? বাইরে যেতে ইচ্ছে করে? তা তো করে, কিন্তু উপায় নেই। কোনো রকম আরেকটা মাস পার করতে পারলেই হয়তো তখন স্টিক নিয়ে চলাচল করতে পারবো। কি রে তনু, কি অবস্থা? দিন দিন তোর উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে, ঘটনা কি? ওটাও ওর উজ্জ্বলতা না রে মদনা, এটা হলো মেকআপের উজ্জ্বলতা, সব মেকআপের কামাল। কুত্তা, তোকে তুমি যা, সর এখান থেকে। রাখিস কেন? ঠিকই তো বলেছে। ওরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। পরের দিন কলেজে তোমাদের ফ্রেন্ডের অবস্থা কেমন? মোটামুটি ডাক্তার বলছে বউয়ের যত্ন পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ছেলেরা এত বউ বউ করে কেন বুঝলাম না, প্রতিটি ছেলেই এমন। বউই সব, এত কিছু তো বউয়ের জন্যই। এই যে বেঁচে আছি বিয়ে করব বলে। কি আর বলতাম। সিনথি আপু চলে গেল। ওরা সবাই নিজেদের মতো আড্ডায় মেতে উঠল। বিকেলে শুয়ে আছি, তখন রুমে কারো আগমন ঘটল। দেখে একটু অবাক হলাম। দেখি নিতু আপু। কেমন আছেন আপু? এই তো ভালো। তোমার কি অবস্থা? এখন কতটা সুস্থ? এই তো, নাইস ড্রেস। মেকআপের ঝলক না ন্যাচারালি? হুম হুম হুম। আমি সুন্দর। আমি তেমন মেকআপ করি না, একদম মেকআপ দিই না এমন নয়, একটু একটু ইউজ করি। এখানে এমনভাবে শুয়ে বসে থাকতে বোরিং লাগে না? তা তো লাগে, কিন্তু কি করব বলেন? কে আমাকে বাইরে নিয়ে যাবে? কতদিন বাইরে যাই না। কেন, তোমার ফ্রেন্ডরা নিয়ে যাচ্ছে না? ওরা তো প্রতিদিন বলে, কিন্তু ওদের তো বাইক। আমার বাইকে করে বাইরে যেতে দিবে না, তাই বাইরে যাওয়া হচ্ছে না। আমি গাড়ি নিয়ে এসেছি, তুমি কি যাবে আমার সাথে? নিয়ে যাবে? নিয়ে যাব বলেই তো বললাম, তাই না? তুমি চেঞ্জ করে নাও। জি জি, আপনি বাইরে যান, আমি চেঞ্জ করে নিচ্ছি। তামান্না, ওই তামান্না, কোথায় তুই? আমার রুমে আয় তো। আমার ছোট বোন থাকলে পাঠিয়ে দেন। নিতপু চলে গেল। যাওয়ার সাথে সাথে তামান্না এলো। আমাকে ট্রাউজারটা দে তো, আর সাথে শার্ট দে। কোথায় যাবা? আম্মু কিছু বলবে না? গাড়িতে যাব, সমস্যা কোথায়? তোকে যা বললাম তা দিয়ে বাইরে যা, যখন ডাকবো তখন আসবি। তামান্না পোশাক নিয়ে চলে গেল। আমি ট্রাউজার পরে নিলাম, শার্ট পরে নিয়ে চুল ঠিক করে ডাক দিতে এলো, আমাকে ওয়াকিং স্টিক দে। তামান্না স্টিক দিতেই 3 পায়ে লাফিয়ে লাফিয়ে বাইরে এলাম।
সাবধানে চলাফেরা করবি। তোকে নিয়ে ভয় হচ্ছে, পায়ে একটু আঘাত পেলেই সমস্যা হবে। আবার তুই ব্যথায় তখন চিৎকার করবি। সমস্যা হবে না আন্টি, চলো। বাইরে গাড়ির কাছে আসতেই নিতু আপু দরজা খুলে দিল। আমি উঠতেই লক করে পিছনে স্টিক রেখে উনি ড্রাইভার সিটে বসলো। দেখুন, সাবধানে গাড়ি চালাবেন। এত তাড়াতাড়ি কবরে যাওয়ার ইচ্ছা নেই, এখনও বিয়ে করিনি। তোমাদের ছেলেদের আমার আর কিছু বলার নেই। আমরা মেয়েরা কি সত্যি ড্রাইভ করতে পারি না? না, তা নয়, স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। হঠাৎ আজকে কি মনে করে? এর জবাব কিভাবে দিলে তোমার ভালো লাগবে? মনে হলো তোমাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই নিতে চলে আসলাম। থ্যাঙ্কস। বাসার ভিতরে একদম ভালো লাগছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে তোমার কেমন মনে হয়? এমনভাবে বলা যায় নাকি সিনিয়র? যেদিন উপর থেকে নিচ পর্যন্ত খুলে দেখতে পারবো সেদিন বলতে পারবো আপনি কেমন। আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে, ল- গাল টমেটোর মতো লাল হয়ে গেছে একেবারে। শুধু অসভ্য অসভ্য কথা। আমি সেভাবে বলেছি নাকি? আপনাকে দেখতে ভালোই লাগে, দেখলেই মন চাই জড়িয়ে ধরে গেলে একটা পাফড়ি দিই। ধুর, বুঝতে পারছি আমি দেখতে ভালো না। আমাকে ভালো লাগবে কিভাবে? আমি কি দেখতে সুন্দর নাকি? আরে না, আপনি অনেক সুন্দর। সুন্দর না হলে কি পাপ্পি দিতে চাইতাম নাকি? আপনার নাকটা অনেক সুন্দর, মন চাইছে একটু টেনে দিই। তোর গার্লফ্রেন্ড নেই? আমার মতো এমন ছেলের গার্লফ্রেন্ড থাকবে? পিছনে লাথি দিয়ে বলবে, তোর মতো ক্যারেক্টারলেস ছেলেকে বয়ফ্রেন্ড বানানো থেকে সিঙ্গেল থাকা ঢের ভালো। সত্যি বলতে আমি কিন্তু এমন ছিলাম না। আমি ফাজিল ছিলাম, কিন্তু ফ্লার্টিংবাজ ছিলাম না। তাহলে এমন অবস্থা কেন? চরিত্রের এমন অবনতি কেন? সুন্দরী মেয়ে দেখলেই ফ্লার্টিং করতে শুরু করো। আমার ফিয়ান্সে ছিল, তাকে প্রচণ্ড ভালোবাসতাম, সেও ভালোবাসতো। কিন্তু যখন আমাদের বিজনেস লসের দিকে যেতে শুরু করলো, তখন আমার ফিয়ান্সের বাবা ম্যারেজ কন্ট্রাক্ট নষ্ট করে দিল। আমাদের অনেক কিছুই ছিল, কিন্তু এখন তেমন কিছুই নেই। আস্তে আস্তে ইনভেস্টমেন্ট কমে এলো, বিজনেসে লস, ব্যাংকের লোন, তারপর আরও অনেক সমস্যা। সবার ধার দেনা মেটাতে মেটাতে সম্পত্তি বলতে বাসা, আব্বুর শখের গাড়ি, আর আমার ওই পুরনো বাইক, আর ছোট একটা কারখানা যেখানে আব্বু আর 2জন কর্মচারী নিয়ে 3জন কাজ করে। ব্যাংক ব্যালেন্স জিরো বললেই চলে। এখানে আব্বুর বিজনেস পার্টনার আব্বুর পিঠে ছুরি মেরেছিল। অনেক খারাপ হয়েছে। সত্যি কি তোমাকে ভালোবাসতো? না, ওটা শুধু আমার কল্পনা ছিল। এটা 1.5 বছর আগেকার কথা বললাম। আব্বু বিজনেস দাঁড় করানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু হয়নি, ভাগ্য সহায় হয়নি। কিসের বিজনেস ছিল? প্লাস্টিক এবং লেদারের। আব্বু বলছিল গাড়ি বিক্রি করে বিজনেসে ইনভেস্টমেন্ট করবে। আর আমিও আমিও বললাম আমার বাইকটা বিক্রি করে বিজনেসে লাগাতে। আমি তো আরও 1.5-2 মাস বাইক ইউজ করতে পারবো না, রেখেও তো লাভ নেই। ওটা তোমার শখের বাইক না? বিজনেস ঠিক হলে তখন আবার নিতে পারবো, আপাতত টাকাগুলো কাজে লাগাই। বুঝলাম। আর প্রেমে পড়োনি? না, যদি আবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে দাঁত মুখ ভেঙে যাই। ইচ্ছে আছে একেবারে বিয়ে করব, তারপর ভালো হয়ে যাব। কিন্তু ততদিন এমনই থাকবো। দুজনে কথা বলতে বলতে এক জায়গায় এলাম। এটা নদীর পাড়। নিতু আপু নেমে স্টিক বের করলো, তারপর আমার জন্য দরজা খুলে হাত বাড়িয়ে দিল। হাত ধরে ধীরে সুস্থে নামতেই স্টিক আগিয়ে দিল। পাশে একটা বেঞ্চে এসে ওখানে বসলাম। পাশে নিতু আপু বসলো। আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে ছাড়লাম। প্রায় 1 মাস পরে বাইরে এলাম। আপনাকে আবারও ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দেওয়া লাগবে না। আর সিনথিয়াকে তুমি, আর আমাকে আপনি, এ কেমন দ্বিচারিতা? এটা তো মোটেও মানবো না। আচ্ছা, তুমি হলো সুন্দরী, তোমার বয়ফ্রেন্ড নেই কেন? কাউকে পছন্দ হয়নি। অনেক ছেলে তো পেছনে ঘোরে, কিন্তু কাউকে পাত্তা দিই না, ভালো লাগে না। বুঝলাম, কেউ চেয়েও পায় না, আর কেউ না চেয়েও পেয়ে যায়। তোমার ফোন বাজছে। নিতু আপু তার ব্যাগ থেকে ফোন বের করে দেখে সিনথি আপু ফোন দিয়েছে। এর ফোন রিসিভ করা যাবে না, আমাকে গালি দিবে। ওর মুখের ভাষা এত খারাপ বলার মতো না। গালি দিবে কেন? কি জন্য গালি দিবে? কোন কারণে গালি দিবে? ওমা, এবার দেখি আমার ফোন বাজছে। আমাকে আবার কে ফোন দিল? পকেট থেকে ফোন বের করে দেখি আননোন নাম্বার। কেটে দাও, এটা সিনথিয়ার নাম্বার। কাহিনি কি বলো তো, কি জন্য তোমাকে গালি দিবে? তোমার জেনে কাজ নেই, দাও আমার ফোন। আমার ফোন কেটে দেওয়া? তোকে তো আমি আগামীকাল কল দিচ্ছি পাবো রে শালি, তো চুলের মুঠি ধরে ইচ্ছে মতো পিটাবো।
নিতু আপু ফোন নিয়ে ভাইব্রেশন করে রেখে দিল। এদের দুই বান্ধবীদের মধ্যে আবার কি হয়েছে? ওই ওদের পার্সোনাল ম্যাটার, এসব জেনে আমার কি? নিতু আপু আমার হাতের আঙ্গুলের মধ্যে তার হাতের আঙ্গুল রাখলো। হঠাৎ ওনার এমন আচরণে বেশ অবাক হয়েছি। হৃদয়ে বসে মস্তিষ্কে এমনভাবে গ্রাস করেছো যে শুধু তোমার কথা ভাবায় আর হৃদয়ে ব্যথা দেয়। তবে এই ব্যথায় অদ্ভুত এক আনন্দ আছে। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রিয়েলি রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ। এমন কিছু শুনে তো হয়ে গেছি। নিজেকে সামলে বললাম, এই না না, আমি ওইসবের ভিতরে নেই বাবা। তোর প্রবলেমটা কোথায়? তোমার যতই প্রবলেম থাকুক না কেন, আমার সমস্যা নেই। ওই ওই দেখো, আমি এসব প্রেমের মধ্যে নেই। তোমার তো প্রেম করাই লাগবে। যদি রাজি না হও তাহলে এই যে নদী দেখছো, ধাক্কা দিয়ে ফেলে দেব। যেখানে আমার সমস্যা নেই সেখানে উনি না না শুরু করেছে। এই দেখো, আমি প্রেম করতে গেলে সুন্দরী মেয়ে দেখা হবে না, ফ্লার্টিং করা হবে না। ওগুলো না করতে পারলে আমার আবার খাবার হজম হবে না। আমার কথা শুনে কাঁধ কামড়ে ধরেছে। আরে ছাড়ো ছাড়ো, ব্যথা করছে তো। ছেড়ে দিয়ে চিমটি কেটে ধরেছে। বলো রাজি কি না? এমনভাবে ইনোসেন্ট একটা ছেলের উপর জুলুম নির্যাতন করতে পারো না? আউ, লাগে তো। আরে ব্যথা করছে তো। সিনথিয়ার মতো কিন্তু পিটাতে শুরু করব, আবার কামড় দিব। আল্লাহ, এত বছর সব কিছু তো ঠিক ছিল, তাহলে এটা কোথা থেকে দিয়েছো? আপাতত এইসব গজব থেকে বাঁচার জন্য রাজি হয়নি, তারপরে এইসব বিষয় দেখবো। আরে ঠিক আছে, আমি রাজি। সত্যি তো? পরে পাল্টি মারবা না তো? না, আমি সত্যি বলছি। মনে মনে বললাম, একবার শুধু বাসায় যেতে দাও, তারপর তোমাকে আমি চিনব না। আমি জানি না তুমি কে। আমি তো আমাকেই ভুলে যাব। হঠাৎ করেই গালে একটা চুমু দিল। আমি তো হয়ে গেছি। এবার কাঁধে মাথা রাখলো। আল্লাহ, এইসব ঝামেলা তো আমি চাইনি এখনো। তুমি কিন্তু ওয়াদা করেছো। কখন করলাম? এই যে হাতে হাত রেখে। কোথায় না তো, তুমি তো আমার হাত ধরে রেখেছো। তার মানে পরে তুমি পাল্টি মারতে? আমি জানতাম এমন কিছু ভাববা, কিন্তু তুমি কি নিজেকে এতই চালাক ভাবো? এবার বলো, তুমি কি আমাকে ভালোবাসো? জোর করে দেহ পাওয়া যায় মিশ, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। সিনেমার জগৎ থেকে বেরিয়ে এসে আবার বলো ভালোবাসো কি না, না হলে এখান থেকে কিভাবে বাসায় যাও আমিও দেখব। তোমার ফ্যামিলি সম্পর্কে আমি কিছুই জানি না। তোমার মনে হয় তোমার ফ্যামিলি মেনে নেবে? আগে থেকে মেনে নিয়েছে, শুধু কেউ ছিল না তাই কিছু বলতে পারিনি। আরে আমার ফ্যামিলিতে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, আগে থেকেই এইসবে পারমিশন দিয়ে রেখেছে। না না, আমি বিশ্বাস করি না। আমাকে কিছু না বলে কাকে যেন ফোন দিল, দেখি আব্বু লেখা আছে। আবারও কি নিজের জালে ফেসে গেলাম নাকি? ফোন রিসিভ করতেই বলল, আব্বু, আমি একজনকে ভালোবাসি। তুমি কি আমাদের ভালোবাসা মেনে নিবা? এটাই শোনার জন্য তোমাকে ফোন দাও। ওকে বাই, বাসায় গিয়ে কথা হবে। এবার বলো, শুনলে? শালা ভালো মতোই ফেসে গেছি। কিভাবে যে কি করব? যেখানে আমি সবাইকে ফাঁসিয়ে দিই, সেখানে বজ্জাত মহিলা আমাকে ফাঁসিয়ে দিল। এখন তো নিজের উপরই রাগ হচ্ছে। আমার খাদ্যে ইচ্ছে করছে, আম্মু গো, তোমার ছেলেকে নিয়ে যাও। এমনভাবে চুপচাপ থেকে লাভ নেই। তুমি জানতে চাইলে আমার ফ্যামিলিতে রাজি হবে কিনা, এখন শুনে নিয়েছো, আর তুমি ভাবছো এটা ওটা বলে পালিয়ে যাবা, কিন্তু লাভ নেই। বুঝেছি। এমন কিছু হবে বুঝতে পারলে আসতামই না। এই মহিলা এমনভাবে ফাঁসিয়ে দিবে বুঝতেই পারিনি। নিজের উপরই নিজের জন্য আফসোস হচ্ছে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, এতক্ষণ ধরে আমি তামাশা করলাম। থাক, রেগে যেতে হবে না। আমি সব কিছু বুঝে গেছি। চুপচাপ বসে থাকলাম। নিতু আপু কাঁধে মাথা রাখলো। বেশ কিছুক্ষণ পরে, জানতাম তোকে এখানেই পাবো। এই শালি, তুই এমন কিভাবে করতে পারলি? তোকে তো আমি এমন কথা শুনে নিতু আপু আমাকে ছেড়ে দূরে সরে গেছে। মনে হচ্ছে ঘাবড়ে গেছে। তোমাদের মধ্যে কি সমস্যা জানি না, আমি অসুস্থ মানুষ। এখান থেকে দূরে সরে যাই, তারপর তোমরা মারামারি করবা না ঝগড়া করবা তোমরাই জানো। আমি স্টিক নিয়ে দূরে সরে গেলাম। সিনথিয়া আপু নিতু আপুর গলা চেপে ধরেছে। মধ্যখান থেকে ফায়দা হাসিল করলি তুই। তুই আমার বান্ধবী হয়ে এমন ভাবে বাস গুজে দিলি। আরে করতে ছাড় না, মেরে ফেলবি নাকি? সেটাই তো ইচ্ছে করছে তোকে মেরে নদীতে ভাসিয়ে দিই। দে মেরে। আহা ছাড় না, ব্যথা করে তো। তুই এমন করলি কেন? আবার চিপকে বসে আছিস?
শুভ কাজে দেরি করতে আসে নাকি? ভালোবাসে বলে দিয়েছি, রাজি না হলে জোর করে রাজি করাবো। না মানে আমাকে ভালোবাসে, তাই তো এমনভাবে চিপকে বসেছিলাম। তুই বললি আর আমি বিশ্বাস করে নেব? তোর কথা শয়তানিও বিশ্বাস করবে না। দেখ বান্ধবী, ওটা তোর ব্যর্থতা, তুই দেরি করেছিস। আগে আসলে আগে তোর হতো। তোকে তো আমি একা দিব না, প্রয়োজনে কেটে 2 ভাগ করব। চান্দু, তুমি সহজে পেয়ে যাবা এই আশা বাদ দাও। তুই কি আমার সতীন হতে চাচ্ছিস? আমার কোনো আপত্তি নেই। পাগলা কুত্তাই কামড় দিয়েছে তো, তোকে দিব না, শুধু আমার হবে। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে, আমাদের ডিস্টার্ব না করে যা তো। আমি ডিস্টার্ব করলাম? শালি, আমি বললাম আকাশকে বিকেলে ঘুরতে নিয়ে যাব, আর তুই সেটা আমার থেকে শুনে তুই নিয়ে এসে প্রপোজ করে বসে আছিস। আমার দোষ কোথায়? তোকে কেউ দেরি করতে বলেছিল? আমি প্রপোজ করেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন তোর কিছু করার নেই। তোর কথা বিশ্বাস হয় না, কোনোভাবেই হতেই পারে না। আকাশ আমাকে ভালোবাসে। দুজনে কী নিয়ে ঝগড়া করছে বুঝলাম না। এদের মধ্যে না যাওয়াই ভালো। বাদাম কিনে বাদাম খাই, আর ওদের ঝগড়া দেখি। যখন শেষ হবে তখন না হয় যাব। ও কি ডাকে কেন? ওদের কাছে গিয়ে বললাম, বলো। তুমি নিতুকে ভালোবাসো? তুমি নাকি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো? জোর করে হুমকি ধামকি দিয়ে অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছে। অবলা ইনোসেন্ট ছেলে পেয়ে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। শালি, তুই না বললি তুই কিছু করিসনি? আরে না, মিথ্যা বলছে। না আমি সত্যি বলছি, আমাকে ভয় দে না আমি সত্যি বলছি, আমাকে ভয় দেখিয়ে জোর করে ওয়াদা পর্যন্ত করিয়ে নিয়েছে। এই ডাইনি থেকে আমাকে বাঁচাও প্লিজ। তাহলে তুমি আমার সাথে চলো, তুমি শুধু আমার। না না, আমি কেননা সুস্থ থাকলে এতক্ষণ দৌড় দিতাম। এক গর্ত থেকে বের হতে গিয়ে আরও গর্তে পড়ে গেলাম। না এগুলো আবার কি? যদি মিথ্যা বলতে তাহলে বেঁচে যেতে, কিন্তু না, এখন তো একজন না 2 জনের সাথে প্রেম করতে হবে। তার থেকে বরং আমার গলা চেপে ধরে মেরে নদীতে ভাসিয়ে দাও। আমাকে পাগল মনে হয়? দুজনে ধরে বেঞ্চে বসিয়ে 2 পাশে 2 হাত ধরে বসলো। আম্মু গো, আমাকে বাঁচাও, এখান থেকে নিয়ে যাও। কান্নাকাটি করে লাভ নেই, ফ্লাটিং করার আগে এগুলো ভাবা উচিত ছিল। আমি কিছু করিনি, আমি তো আরও অনেকের সাথে ফ্ল্যাটিং করেছি, কিন্তু তারা তো এমন করেনি। দুজনে পাগল, তাই এমন করছো। ঠিক ধরেছ, আমাদের মাথায় সমস্যা আছে। আমাদের মতো এমন পাগল নেই তো। আর কিন্তু সতীন বানাতে পারবো না। থাকলেও থাকতে পারে। দুজনে 2 দিক থেকে পেটে চিমটি কেটে ধরেছে। হাউ লাগে তো, কি ব্যথা করে, ছাড়ো না। একবার বাসায় যাই, তারপর ওদের আর ছায়াও মারাবো না। তবে ভালোই লাগছে, 2 পাশে তো সুন্দরী রমণী, বাদশাহী ব্যাপার। এমন জীবন কয়জন পাই? আর কোনো পাগল ছাগল না আসলেই হলো। এমনভাবে চেপে ধরে রেখেছো কেন? আরে ভয় নেই, পালাতে পারবো না। না, এমনভাবে চিপকে থাকতে ভালো লাগছে। তোমার গালে লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? না মানে একটু দিয়েছিলাম। হ্যাঁ, সিনথিয়া আপু আর একটা দিল। মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এই ছি ছি ছি, রাস্তাঘাটে এসব কিছু কি? এগুলো কিন্তু ভালো না। সেদিন সবার সামনে লিপ কিস দিল, আর এখন বলে ছি ছি, এসব কি? ঢং একটু কম করো। চুপ করে বসে থাকলাম। এখন কোনো প্রকার কথা বলা যাবে না। আমি আর কথাই বলবো না। বাপরে, আজ তো 2টা ঝামেলা। নিতু বাদাম নিল, নিতু আপু বাদাম নিল। বসে বসে ওগুলো 3 জনে খাচ্ছি। দুজনের মতলব কি? দুজনে একসাথে কীভাবে ভালোবাসবে? এদের দুজনের কর্মকাণ্ড কিছুই তো বুঝতে পারছি না। আর একসাথে কি দুজনের সাথে প্রেম করা যায়? না না, এই জিনিস সম্ভব না, কোনোভাবেই সম্ভব নয়, একেবারে অসম্ভব। একে সিনিয়র, তার উপর গুন্ডি, তাও একজন না 2 জন। আমি তো শেষ হয়ে যাব, আমি তো পাগল। দূর 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 আকাশ, শেষ পর্যন্ত তোর ভাগ্যে এই ছিল। হাই, তোর জন্য আফসোস হচ্ছে রে ভাই। গভীর চিন্তা ভাবনায় মগ্ন। কবে যে আমি সুস্থ হব? ওই আর 1-1.5 মাস। আমার ফোন কোথায় তাও? নিতু আপু ফোন দিতেই টাইম দেখলাম, সন্ধ্যা হয়ে আসছে। এখন আমাকে বাসায় রেখে আসো। একা একা চলে যাও। তোমাকে কি জন্য রেখে আসবো? তোমার কি পা নেই, হাত নেই? আমি ভাষাহীন, মুখ দিয়ে কত কিছু বের হতে চাচ্ছে, কিন্তু বলতে পারছি না, কারণ বলার পর দৌড় দিতে পারবো না। আহারে, কি কষ্ট। আচ্ছা, তোমাদের কাউকে যেতে হবে না, একটা ফোন দিলে ঠিক নিতে চলে আসবে। কে আসবে? এই তৃতীয় ব্যক্তিটা আবার কে? ঠোঁটের কোণে ভিলেন মার্কা হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আছে কেউ?
আমার হাতে কি অপশন কম আছে? তাই তো, তোমার এত দিমাগ, এই জন্যই তো সব সময় আকাশে উড়ে বেড়াও। আচ্ছা, তোমাদের যেতে হবে না। আমি এখন উঠলাম, কিন্তু দুজনে দুই পাশ থেকে চেপে ধরে রাখলো। আমি ছাড়ানোর চেষ্টা একটুও করলাম না। জোরাজোরি করতে গিয়ে যদি পায়ে আঘাত পাই, তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হবে। দূরে সরো দুজনে। না তো, বেশি কথা বললে কোলের উপর বসবো। ভাগ্যিস পা ভালো হয় নাই। ভদ্রতা কাকে বলে দেখিয়ে দিতাম। কিছুক্ষণ কথা বলার পর বললাম, এমনভাবে মুখ শুকনো করে বাসায় যাব। আমার কথা শুনে আমার থুতনি ধরে ঠোঁটের উপর কিস দিয়েছে। সিনথিয়া আপু শুধু তাকিয়ে থাকলো। আহ, এত আনন্দ কোথায় রাখবো আমি? এবার তো মুখ শুকনো নেই, তাই না? আরে তা ঠিক আছে, কিন্তু আমি কি এসব বোঝাতে চেয়েছি? আমি ফাস্ট ফুডের কথা বলেছি, বা চা কফি। ও আচ্ছা, আমি তো আবার অন্য কিছুই ভাবছিলাম। ভালো হয়ে যাও তোমরা। তোমার সাথে কি থাকলে ভালো হওয়া সম্ভব? তুমি পাশে থাকলে আমি তো কেমন যেন হয়ে যাই, নিজেকে কেমন মাতাল মাতাল মনে হয়। আহারে লেবু খাও। আমার তো কেমন কেমন মনে হচ্ছে। ইচ্ছে করছে না থাক। শোনো, সন্ধ্যা হয়ে গেল, চলো বাসায় যাই। আমি তোমাকে রেখে আসবো। আমি নিয়ে এসেছি, আমি রেখে আসবো। না না, তা হবে না। তুই নিয়ে এসেছিস, আমি রেখে আসবো। তোমরা আগে ঠিক করো, আমি ততক্ষণ তোমাদের তামাশা দেখি। তুমি বলো, তুমি কার সাথে যাবা? আমার সাথে যাবে। আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। কেন এমন আপদ গাঁধে দিতে চাইছো? আমি তো তোমার কাছে এমন কিছুই চাইনি। আমরা দুজনে আপদ? শালা, আমাদের আপদ বলছে। ধর রে। একদম আমার বরের গায়ে টাচ করবি না, না হলে তোর সাথে আজকে বিশাল ফাটাফাটি হয়ে যাবে। আমার বর আমাকে ভালোবেসে যা বলবে তাতেই আমি খুশি, তাতে তোর কি রে? শালি, এটা তোর বর মানে? এটা আমার বর। একদম আমার বরের দিকে নজর দিবে না তুই। তুই না বলেছিস বিয়ে করবি না? এখন আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি, আর তুই আমার বরকে একদম আঘাত করবি না। সর তুই। স্টপ। আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, আমি বিয়ে করব না। আমার কথা শুনে দুজনে দুই পাশ থেকে কান টেনে ধরেছে। আমি কিন্তু এখন কান্না করে দিব। দূর, এমন অত্যাচার করলে চলে? মাফ করো বোন, আমার ভুল হয়ে গেছে। আহা, মাফ চাইছো কেন? আমরা কি এতটাই খারাপ যে এমনভাবে বলছো? তোমার কথা শুনে মনে অনেক ব্যথা পেলাম। বুকে যেহেতু ব্যথা, সেহেতু মালিশ করে দিই, সব ব্যথা দূর হয়ে যাবে। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো। এমনভাবে চিমটি কাটে। ও বাবা গো, জ্বলে গেল। জিন্দেগি তো ভালো হবে না। এসব বাদ দিয়ে ধর্মের পথে ফিরে আসো, শয়তান কুত্তা। অনেক হয়েছে ফষ্টি নষ্টি, এখন চলো বাসায় যাই। ঘুরতে নিয়ে এসেছো, কিছু খাওয়াবা না? ঘুরতে আমি নিয়ে এসেছি না তুমি? সে যাই হোক, চলো এক কাপ করে চা খেয়ে বাসায় যাই। কিপটাটা, চলো আমি খাওয়াবো। আর তোর বাপের তো কম নেই, তারপরে এত কিপটামি করিস কেন? আমার সতীনকে আমার বাবার টাকায় খায় লাভ আছে? শালি কুত্তি, আমি তোর বান্ধবী, তোর সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। মেয়ে মানুষের ঝগড়া দেখতেই ভালো লাগে। তোমরা দুজনে কি যাবা, না এখানে বসে বসে ঝগড়া করবা? দুজনে তাহলে ঝগড়া করো, আমি বাসায় যাই। আরে রাগ করছো কেন? তুমি আমার সাথে আসো। না, আমার সাথে আসো। তুমি আমার সাথে এসেছো, আমার সাথেই যাবা। বলছি না আমার সাথে যাবে। আবার শুরু করেছে। মরতে এখানে কি জন্য যে এলাম? আরে মেরি জান, কোন দুঃখে তুমি মরতে যাবা? মরবে তো তোমার শত্রু। সব সমস্যা এই কুত্তি তৈরি করেছে। যদি এখানে না আসতো তাহলে কিছুই হতো না। আমি বলেছিলাম না আমি নিয়ে আসবো, তাহলে তুই নিয়ে এসেছিস কি জন্য? তুই আমার কাজের মধ্যে বাম হাত দিস কেন? ওকে ওকে, তুই নিয়ে যা, রেস্টুরেন্টে চল। আজকে তোর পার্স খালি না করি তো আমার নাম নিতু না। দুজনের ঝগড়া শেষ হলে এবার যাই। স্টিক নিয়ে উঠলাম। সিনথিয়াপুর গাড়ির কাছে আসতেই দরজা খুলে দিলেই উঠে বসি। দরজা লাগিয়ে স্টিক পিছনের সিটে রেখে ড্রাইভিং সিটে এসে ড্রাইভ করতে লাগলো। একটু পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি সাইড করলো। তারপর তিনজনে রেস্টুরেন্টের ভিতরে এসে একটা টেবিলে বসলাম। আমি কি কি খাবো শুনে নে। পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই। গু খাবি না? কিছুক্ষণ আগে কি বলেছিস মনে আছে? আমি তোকে কি জন্য খাওয়াবো? এমন কিপটামি করিস কেন? আমার কাছে পয়সা নেই, তাই তো তোকে বলছি। নাটক কম করো প্রিয়, তোমাকে আমি ভালো করেই জানি। একটা একটা করে বার্গার আর কফি, এর বাইরে আর কিচ্ছু দেবো না।
তুই যদি 1 পয়সার চকলেট চাস তাও দিব না। ওকে ওকে, এই দিন না, আরও দিন আসছে। ওয়েটার আসলে সিনথিয়া আপু যা যা অর্ডার দিতে চেয়েছিল সেগুলো অর্ডার দিল। বসে বসে দুজনের ঝগড়া দেখছি। আমি তো মনে মনে দোয়া করছি, আল্লাহ তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, আমি আর এদের মধ্যে থাকতে চাই না। এখান থেকে একবার যেতে পারলে বড় বাঁচান বেঁচে যাব। বাপরে বাপ, কান ঝালাফালা হয়ে গেছে। বেশ কয়েক মিনিট পরে বার্গার দিয়ে গেল। বার্গার খাওয়া শেষ হতেই কফি দিয়ে গেল। খাওয়া শেষ করে বিল দিয়ে চলে আসি। তুমি কাকে ভালোবাসো? তুমি কাকে বেছে নিতে চাও? এটা কঠিন প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা, তোমাদের কারোর জন্য মনে কোনো প্রকার ফিলিংস নেই। আশা করি উত্তর পেয়েছো। আর আমি ভালোবাসবো শুধুমাত্র আমার বউকে। বুঝেছি। হুনো, উইল ইউ ম্যারি মি? টাকা নেই, পয়সা নেই। যখন আমার কিছু হবে তখন চিন্তা ভাবনা করব। এখনো বিয়ের বয়স হয়নি। নাটক। তোমার কেউ পছন্দের তালিকা আছে? কাকে পছন্দ করো একবার শুধু বলেই দেখো না, মেরিও চেহারা পাল্টে দিব। সব সুন্দর মেয়েকে আমার পছন্দ হয়। আমি কি অন্ধ যে সুন্দর মেয়েদের অপছন্দ করব? দূর, বুঝতেই পারছি তোমার ক্রাশ নেই। বিয়ে কবে করবা? করব আরও কয়েক বছর পর। বিজনেস বড় হোক, তারপর বিয়ে। বিয়ে করলে বরকত হয়। বিয়ে করব, দেখবা বিজনেসে লাভ আর লাভ হবে। বুঝেছি। আমার এত বরকত লাগবে না। দিন দিন যুগ জামানা পাল্টাচ্ছে, আর ছেলে মেয়েদের স্বভাব চরিত্র পরিবর্তন হচ্ছে। এমন কথা বলছো কেন? এই যে যেখানে ফ্লার্টিং করার কথা আমার, সেখানে তুমি করছো। কেন? আমরা মেয়েদের কি ভালো লাগা, পছন্দ অপছন্দ নেই? বুঝেছি। চুপচাপ বসে থাকলাম। একটু চুপ থাকার পর বলল, তুমি চাইলে আমি তোমাকে কলেজে নিয়ে যেতে পারি, আবার বাসায় রেখে যেতে পারি। তুমি কি কলেজে যাওয়া শুরু করবা? না থাক, আগে ভালোভাবে সুস্থ হয়নি। আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। কথা তো সেটা না, কথা হলো তোমাদের দুই বান্ধবীদের ভাবসাব বুঝতে পারছি না। কিভাবে কি বলো তো? এত ভাবতে হবে না, এটা তেমন কিছু না। নিতু তোমাকে প্রথম থেকেই পছন্দ করে। প্রথম থেকে বলতে পরিচয় হওয়ার পর থেকে। আর আমি তোমার পছন্দ করতে শুরু করেছি সেই তখন থেকেই। তোমার গালের অবস্থা দেখে বুঝতে পারছি, কিন্তু দুজনের সাথে রিলেশন করা অসম্ভব। আমাদের দুজনের সমস্যা হচ্ছে না, সেখানে তোমার কোথায় সমস্যা হচ্ছে? একটা জায়গায় দুইটা বাবা, এমন কিছু সবাই তো স্বপ্নই কল্পনা করে, আর তুমি বাস্তবে পাচ্ছ। তা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা আমাকে কেউ ভালোবাসো না। যেখানে সবাই বলে মেয়েরা তার ছায়া ওকে তার পছন্দের মানুষের সাথে সহ্য করতে পারে না, আর সেখানে তুমি আমাকে অন্যজনের কাছে শেয়ার করতে চাইছো। না না, এটা সম্ভব না। এইসব লজিক কোথায় পাও? আর কি করলে বিশ্বাস করবা? নিজেদের বিলিয়ে দিলে? এগুলো করে কখনো ভালোবাসা প্রকাশ করা যায় না। সত্যি যেদিন মনে হবে ভালোবাসো, সেদিন বিশ্বাস করব। আমি তো ভাবছিলাম বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, প্রমাণই করে দেব মিথ্যা আনা সত্যি। একদিন না একদিন ঠিক বুঝিয়ে দেব। জি। আমি চুপ করে থাকলাম, আর সিনথিয়া আপুও চুপ করে আছে। এক নজর তার দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়ে থাকলাম। একটু পরে বাসার সামনে আসতেই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে নেমে আমার জন্য দরজা খুলে দিল। হাত বাড়িয়ে দিতেই হাত ধরে নেমে গেলাম। এবার তুমি যাও তাহলে। তাড়িয়ে দিচ্ছ? এই দেখো, বলছি কি আর বুঝছেটা কি? ওকে, বাসার ভিতরে এসো তাহলে। না থাক, তাড়িয়ে দিয়ে এখন আবার ডাকা হচ্ছে। ওকে, বাই। সিনথিয়া আপু গাড়ি নিয়ে চলে গেল, আর আমিও বাসার সামনে এসে কলিং বেল দিতে দরজা খুলে গেল। তামান্নাকে দেখে বললাম, ওই শোন, আজকের পর থেকে রাজ, তানিম, ইলিয়াস, তন্নি ছাড়া অন্য কেউ যদি আমার খোঁজ নিতে আসে বা আমাকে নিতে আসে, তাহলে বলবি আমি বাসায় নেই, অথবা বলবি বন্ধুদের সাথে ঘুরতে গেছি, অথবা কোথাও গেছি। যাই হোক, কিছু একটা বলে কাটিয়ে দিবি। কেন কেন? ধুর, গিয়ে কি ঝামেলায় না পড়েছি। একেবারে জ্বালিয়ে মেরেছে। সুস্থ থাকলে ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতাম। সে যাই হোক, তোকে যা বলছি তাই করিস বোন। আম্মুকেও বলে দিব। রুমে এসে চেঞ্জ করে বিছানায় শুয়ে গেলাম। ওরা চারজনকে রাতে বিষয়টা বলে দিব। সুস্থ না হওয়া পর্যন্ত এসব ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। রাতে খাওয়ার সময়, তোর জন্য ইনভেস্টমেন্ট বেড়েছে, আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ। আব্বু, আমার বাইকটাও বিক্রি করে দাও। আমি তো আরও 1-1.5 মাস হয়তো বাইক চালাতে পারবো না। শুধু শুধু বাইকটা বাসায় পড়ে থাকবে। যখন আবার টাকা পয়সা হবে তখন না হয় নেওয়া যাবে। বুঝলাম, দেখি কতদূর কি হয়। আম্মু, রাজ, তানিম, ইলিয়াস
তন্নি ছাড়া আর কেউ যদি আমার খোঁজ করে তাহলে বলবা আমি বাসায় নেই, বলবা বেড়াতে গেছে বা বন্ধুদের সাথে বাইরে গেছে। কেন কেন? এমনিতেই যা বলছি তাই করবা। আমার কথা তো শুনবি না, যা মেয়েদের পিছে ঘুরঘুর করে বেড়া। এখন হাত ধুয়ে তোর পিছনে পড়েছে না। আমি কি জানতাম না কি এমন কিছু হবে? একজন হলে একটা কথা ছিল, কিন্তু দুইজন। তোমাকে যা বললাম তাই কইরো। খাওয়া শেষ করে রুমে এলাম, ব্রাশ করে মেডিসিন নিয়ে শুয়ে পড়ি। নিতু আপুর ফোন এলো, রিসিভ করে বললাম ভাইব্রেশন। রিসিভ করলাম না, ভাইব্রেশন হয়ে যাচ্ছে। শালা কোন চিপাজে পড়েছি। দূর দূর। বুঝলাম না ফোন রিসিভ করে না কেন। ধুর, নিশ্চয়ই ওই কুত্তি আমার নামে উল্টাপাল্টা কিছু বলেছে। তোর তো আমি কি করব? আগামীকাল কলেজে আসিস, তারপর দেখাবো মজা। সত্যি ক। বাল, তুই আকাশকে কি বলেছিস? ফোন রিসিভ করে না কেন? আমি শিওর তুই কান পড়া দিয়েছিস। তোর ভবিষ্যৎ বরের কসম, আমি কিচ্ছু বলিনি। আমাকে তো বললো দুজনের কাউকে নিয়ে সেভাবে ভাবেনি। ইভেন আমরা যে বলেছি ভালোবাসি, এটাই তার বিশ্বাস হয় না। বলে যে কিভাবে সম্ভব এটা, আর কেউ ভালোবাসার ভাগ দেয় নাকি, ব্লা ব্লা। আমাকে বিশ্বাসই করে না, আর তোর নামে কিছু বললে সেটা বিশ্বাস করে নিবে। শালার অ্যাটিটিউড অনেক। তাহলে ইগনোর করছে কেন? ওর অ্যাটিটিউড ভালোভাবেই বের করব। আমাকে চেনে না। জোর করে কি ভালোবাসা চায়? তুই জোর করবি, সে অভিনয় করবে। মন থেকে যখন ভালোবাসা আসবে তখন তোকে জোর করতে হবে না, সে নিজে থেকেই ছুটে আসবে। তোর মতোই ছাকাখোর। এটা আমি জানি, কিন্তু হালার অ্যাটিটিউড অনেক বেশি। যে আগে পটাতে পারবে তার রাজি। না, আমি এই প্রস্তাবে রাজি না, তুই রাখ। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে। কিরে, তোর ফ্রেন্ডসের কি অবস্থা? হেঁটে বেড়াতে পারছে? আহা, এমন ভাবে আমার দিকে দেখিস না, আমার ভয় করে তো। তোর সাথে আমার কথা বলার ইচ্ছে নেই, আমাকে বিরক্ত করবি না। আহা, রেগে যাচ্ছিস কেন? আমি কি এমন বললাম যে রেগে যাচ্ছিস? আমি ভালো করে জানি তোরা মেরেছিস। শুধু শুধু আমাদের দোষারোপ করবে না। তোর ফ্রেন্ডসের সাথে আমাদের কিসের ঝামেলা যে তাকে মারতে যাব? সর তুই আমার সামনে থেকে। সুস্থ হয়ে নে, তারপর তোদের মজা দেখাবো, মনে রাখিস। তোদের কাউকে ছেড়ে কথা বলবো না। যাব বাবা, আমি এবার কি করলাম? তুই কি জানিস আকাশ 1 মাস থেকে অসুস্থ? কে বা কারা যেন তাকে মেরে ওর পা ভেঙে দিয়েছে। তো কি আমি করব? না, এমনি বললাম আর কি। তোর ফ্রেন্ড ছিল প্লাস বয়ফ্রেন্ড ছিল, এমন অবস্থায় তোর কি একটু খারাপ লাগে না? কষ্ট হয় না? ও, তোর চোখে তো আবার টাকা ছাড়া কিছুই দেখে না। এর শোধ উঠিয়ে তবেই ছাড়বো। আরে যাচ্ছিস কেন? আমার কথা শুনে যা। আরে আপু, কেমন আছেন আপু? এই তো মোটামুটি। এটা কি আকাশের এক্স গার্লফ্রেন্ড? হুম, শুধু এক্স গার্লফ্রেন্ড না, ফিয়ান্সে ছিল। বুঝলাম। আচ্ছা, এই মেয়ে কি আমার থেকে দেখতে বেশি সুন্দর? মনে তো হয় না আমার থেকে বেশি সুন্দর। কোনো দিক থেকে আমার ধারে কাছেও নেই। আপনি সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর। কিন্তু সবাই কি সবার চোখে সুন্দর হয়? সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে মন থেকে। বিষয়টা কেমন হয়ে গেল না? সুন্দর সবসময় সুন্দর, সেটা সবার কাছেই সুন্দর। তা ঠিক আছে, কিন্তু হয়েছেটা কি আপু? ঘটনা কি বলেন তো? না জানার ভান করছো কেন? তোমাদের বন্ধু তোমাদের বলবে না সেটা কি করে হয়? সে যাই হোক, তোমার বন্ধুর কপালে দুঃখ আছে বলে দিও। মেয়ে দেখলে ফ্ল্যাটিং করার শাস্তি এটাকে পেতেই হবে। আহা, রেগে যাচ্ছেন কেন? উড়ে বেড়ানোর সময় তো এখনই, তাই না? উঠতে দেন, সুযোগ পেয়েছে ডানা কেটে দিবেন। তার আরও কত কি কাটবো ঠিক নেই। ভদ্র মানুষ হলে ফোন রিসিভ করতে বলিও। যদি ফোন রিসিভ না করে তাহলে তার যেই পা ভালো আছে সেটাও ভেঙে দিয়ে আসবো। না না থাক, সব কিছু ভেঙে দিলে কি চলে? আচ্ছা থাকো, আমি গেলাম। তোমাকে দিয়ে এই থ্রেডগুলো পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম, আর এসে দেখি ওই মেয়ের সাথে কথা বলছো। জি জি, আপনার বলা কথাগুলো সঠিক জায়গায় পৌঁছে দিব। নিতু আপু চলে যায় আর তন্নি ওর বান্ধবীদের কাছে। বিকেলে তন্নি ফোন দিয়ে সব কিছু বলে, আমি চুপচাপ শুনে গেলাম। বিকেলে বসে বসে ফেসবুক স্ক্রল করছি, তখন নিতু আপুর আইডি থেকে মেসেজ এলো, হাই পাঠিয়েছে, কিন্তু আমি সিন করলাম না। ফেসবুক স্ক্রল করতে থাকলাম। এবার ফোন দিয়েছে। উফ, এই মেয়ে এত জ্বালাতন করে কেন? 2বার ফোন দিল, কিন্তু রিসিভ করিনি। দেখতে দেখতে এমনভাবে একটা মাস কাটলো।
দুজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। সবচেয়ে বেশি অত্যাচার করেছে নিতু আপু। আজকে স্টিক নিয়ে কলেজে এলাম, এখন একটা স্টিক হলেই হাঁটতে পারি। আজকে 2 মাস পর কলেজে এলাম, দুজনে এসে হাজির হলো। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। শোনো শোনা, আমরা তো দুজনেই চাচ্ছি তুমি আমাদের হও। আমাদের দুজনের কোনোই সমস্যা নেই। হুম, আমরা রাজি। শুধু তুমি রাজি হচ্ছ না। আমাদের সমস্যা হচ্ছে না, কিন্তু যত সমস্যা হচ্ছে তোমার। পাগল নাকি? একজন না দুইজন? আপু, এটা কিভাবে সম্ভব? একজনের রাগ ভাঙাতে ভাঙাতে নিজেকে ভেঙে পড়তে হয়, আবার দুজনে একসাথে রাগ করলে তো আমার বন্ধু সরাসরি একেবারে চলে যাবে। তুমি চুপ করো। তুমি মুখ বন্ধ না করলে তোমার মুখ বন্ধ করার ব্যবস্থা করব। আর যে উল্টাপাল্টা বুদ্ধি দেবে তার কপালে দুঃখ আসে। হ্যাঁ, আমরা আবার কি উল্টাপাল্টা বুদ্ধি দিলাম? আমরা কেউই কুবুদ্ধি দেই না। দুজনের হাত মোচড়ানো থেকে তিনজনে চুপ করে গেছে। শালা ভিতুর দল। এই তোর আমার বন্ধু? তোর জন্য কোনো মেয়ে মানুষের কাছে মাইর খেতে পারবো না। আমাদের একটা মানিজ্যত আছে, কি বলিস তোরা? দূর হয়ে যা শালা, তোদের মতো বন্ধুর থেকে শত্রু ভালো। হুদাই দুজনে আমার পিছনে পড়ে আছে। আমার থেকে কত সুন্দর সুন্দর ছেলে কলেজে আছে। তোমার কি চাই শোনা? আরে ধুর, আমার কি দেখে ভালোবাসলে? না আছে টাকা পয়সা, না আছে চেহারা। তোরা তিনজনে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? না, তোর কথা মন দিয়ে শুনছি। তুই যদি এমন কথা বলিস তাহলে আমরা কি বলবো? শোন বন্ধু, তুই যতই টালবাহানা কর, কাজ হবে না। হালার পুত, চোখের সামনে থেকে দূর হ। ওদের রাগ দেখাচ্ছ কেন? আমাদের উপর রাগ আমাদেরকে দেখাও। আচ্ছা শোনো, হুই শুনো। ও, তোমাদের বলেও লাভ নেই, কারণ এতদিন ধরে বলে আসছি, কিন্তু শুনছো না। এখন বলে কি হবে বলো তো? এখন বলো কি বলতে আসছো? তোমাকে দেখতে এলাম। 1 সপ্তাহ তোমাকে দেখি না, তাই দেখতে এলাম। বুঝে গেছি জানেমান। শুধু কি দেখতে এসেছো না কিছু দিতে এসেছো? আমি ভাবলাম তোমরা আসবা, আমাকে কিছু দিবা, কিন্তু না, তোমরা নাকি শুধু আমাকে দেখতে এসেছো। এটা তোমাদের থেকে আশা করিনি। বাইমাস, তো নাটক দেখে নাট্যকাররাও হার মানবে। এখন তুই ওনাদের থেকে কি চাস, লুচ্চা? চুপ থাক। দাও দাও, কি দিবা? দিতে তো চাই অনেক কিছুই, কিন্তু এত মানুষের সামনে কিভাবে দিব বলো গো? আমি এতটাও নির্লজ্জ না যে সবার সামনে তোমাকে কিস করব। সেটাই। তোমার লজ্জা শরম কম থাকতে পারে, কিন্তু আমার আছে। ও এখন পারবো না। বুঝেছি। দুজনে কিছু বললো না, চলে গেল। তিনজনের পিঠের উপর 2টা করে দিলাম মাইর। তোদের কিছু বলার নেই হালার পুত। বন্ধু, তোর কিছু করার নাই রে, ওদের থেকে পালাতে পারবি না। আর মেনে নিতে সমস্যা কোথায়? 2টা পাওয়ার জন্য কত সব ঝগড়া করে, আর তোর কাছে নিজে থেকেই আসছে। আবার দুজনেই বড় লোক, বাপের আদরের মেয়ে। তা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যখন দুজনের ঝগড়া হবে, তখন আমার কি হবে? দুজনে তো আমার মাথা খাবে, তখন তো আমার অবস্থা খারাপ হবে। আর মেয়ে মানুষের যে পরিমাণে মুড সুইং হয়। তা ঠিক আছে, যখন ঝগড়া করবে তখন কানে তুলে দিয়ে দিবি। তোর কথা বুঝতে পারছি। দেখা যাক কি হয়। কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বাসায়। রাতে বুঝলাম না, আসাদুজ্জামানের বিজনেস কিভাবে এত ফুলে ফেপড়ে উঠলো? সেদিন সাইফুল ইসলামের সাথে কথা বলেছিল দেখনি? আর তোমার সাথে কি ব্যবহার করেছিল দেখনি? না, আমার সহ্য হচ্ছে না। ওর উন্নতি আমার সহ্য হচ্ছে না। আবার কিছু করতে গেলেও আমি সমস্যায় পড়ব। সাইফুল ইসলাম ওর পেছনে আছে। হিংসায় পড়ে আমার সর্বস্ব হারিয়ে ফেলো না। তাকে তার মতো বিজনেস করতে দাও। বসে বসে দুজনের বিষয় ভাবছি, কি করা যায়। শেষ পর্যন্ত কপালে এই ছিল, ভালোই তো ডানা মেলে উড়ে বেড়াচ্ছিলাম। কি স্বাধীনতা! এই 2 নারী এসে দিতে চাইছে বন্দি করে। একজন হলে একটা কথা ছিল, কিন্তু না, 2জন। শালা কারো একটা জোটে না, আর আমার ভাগ্যে নাকি 2টা। দুজনের কাউকে মনে জায়গা দিতে পারছি না, আবার ওদের থেকে নিজেকে ছাড়াতেও পারছি না। জোকের মতো কামড়ে ধরে রেখেছে। কি যে করি। পরের দিন কলেজে। ওই আকাশ, দাঁড়াও দাঁড়াও, আরে শোনো। তোরা এগিয়ে যা, দেখি কি বলে। তিনজনে চলে গেল, আমি দাঁড়িয়ে গেলাম। আই লাভ ইউ। বাঁকা চোখে তাকিয়ে বললাম, এটাই বলতে দাঁড় করিয়েছো নাকি? কেন? এটা গুরুত্বপূর্ণ কথা না?
আমি তোমাকে ভালোবাসি, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর কাউকে কেন বলছি না, কেন তোমাকে বলছি বলো বলো, এভাবে তাকিয়ে আছো কেন? কচু, দূর চাই, এরা দুই বান্ধবীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। বিয়ে না করেই, বিয়ে হলো তো আর অত্যাচার সহ্য করতে হবে। এই ভয়ে তো আরও রাজি হচ্ছি না। আর কথা নেই, আমি গেলাম বাই। হাঁটতে শুরু করেছি, তখন সামনে এসে দাঁড়ালো আবার কি। এখনো ক্লাস শুরু হতে দেরি, আর বন্ধুদের সাথে তো প্রতিদিন আড্ডা দাও, আজকে নাই বা দিলা? প্রতিদিন তো এমনভাবে বকবক করো, আজকে না হয় নাই করলা। এমনভাবে তাকিয়ে আছো কেন? কারণ আমি আমার মুখ বন্ধ রাখতে পারবো না। তোমার সাথে কথা বলে আমি এক আকাশ পরিমাণ শান্তি পাই, তাই কথা বলতেই হয়। সে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কেন জানি তোমাকে ভালোবাসতে পারছি না। তোমাকে কেন, তোমাদের দুজনের কাউকেই না। পারবা পারবা, ঠিক পারবা। আমার প্রেমে না পড়ে থাকতেই পারবা না। আমি এতটাও সুন্দর যে তোমাকে আমার প্রেমে পড়তেই হবে। তাই দেখা যাক। শুনো, যখন পড়বো তখন পড়বো। এমনভাবে দাঁড়িয়ে থাকতে একটু প্রবলেম হচ্ছে। আমি এখন গেলাম। যাও, আমি সাহায্য করি। তুমি আমার ওয়াকিং স্টিক হবা? তাহলে তো আমার সাথে আঠার মতো চিপকে থাকা লাগবে। আচ্ছা, পাশে আসো। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? না, তোমার কথা শুনছি। তুমি কি সত্যি বলছো না মিথ্যা বলছো? আমি তোমার কানকে বিশ্বাস করতে পারছি না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো। আমি হাঁটতে লাগলাম। নিতু আপু পাশে পাশে হাঁটতে লাগলো। তোমার বান্ধবী কলেজে আসেনি? না আসলে একজনের হাত থেকে বেঁচে গেছি। না, এখনো আসেনি। বুঝলাম না আমার সতীনের হলোটা কি, কোনো প্রবলেম হলো না তো? গতকাল রাত থেকে কথা হয়নি। ও, এখন যাও তুমি তোমার বান্ধবীদের কাছে, আমি যাই আমার বান্ধবীদের কাছে, টুকু বন্ধুদের কাছে। বেচারাদের জেন্ডার চেঞ্জ করে দিচ্ছি। নিতু নিতু আপু মাথা নাড়িয়ে চলে গেল। আমি চলে এলাম বন্ধুদের কাছে। ওখানে কিছুক্ষণ বসে থেকে ক্লাসে এমনভাবে আরও বেশ কয়েকদিন গেল। এখন স্টিক ছাড়া ভালোভাবেই চলতে পারছি। দুজনের অত্যাচারে আর কারো সাথে ফ্লার্টিং করার সাহস হচ্ছে না। যদি আবার কেউ পিছনে পড়ে যায়, শালা কী কক্ষণে যে ওদের সাথে ফ্লার্টিং করতে গেছিলাম। ধুর ধুর ধুর, জীবন তেজপাতা করে দিয়েছে। কি কষ্ট, কিডনিতে অনেক ব্যথা গো। শয়তানের কথা ভাবতে ভাবতে শয়তানের দেখা পেয়ে গেলাম। রাজ আমার সাথে না দাঁড়িয়ে চলে গেল। জানিমান কি অবস্থা? মনে হচ্ছে মন খারাপ। কার এত বড় সাহস তোমার মনেই দুঃখ দেয়? সাহস তো আর কারণেই, তোমাদের দুজনের ছাড়া একমাত্র তোমাদের দুজনকেই সেই সাহস দেওয়া হয়েছে। সাহস দিয়েছো না জোর করে সাহস দেখাচ্ছি? আমরা যা পাই না তা আদায় করিনি। হুনো মেয়ে যান, এত টাল বাহানা করে লাভ নেই। বিয়ে তোমাকে করতেই হবে, তাও আবার আমাকে, বুঝেছো? এদের জ্বালায় বিষ খাবো নাকি? বুঝেছি। পাশ কাটিয়ে চলে এলাম বন্ধুদের কাছে। আরে শালা, এত চিন্তা ভাবনা কিসের? বিয়ে করে নে, এমন সুযোগ আর দ্বিতীয়বার জীবনেও পাবি না। তোর জায়গায় আমি হলে আমি তো সাথে সাথে রাজি হয়ে যেতাম। হুম হুম। কি? ভাবছি বিয়ে শাদী পরে আগে প্রেম করি, আগে বিষয়টা দেখি, তারপর বিয়ের দিকে এগিয়ে নিব। যদি দেখি শুধু প্যারার উপর রাখছে, তাহলে মনে কর কেটে পড়বো। যে প্যারা দিবে তার সাথে কথা বলা বন্ধ করে দ্বিতীয় জনের সাথে কথা বলবি। আর যদি দ্বিতীয় জন একসাথে প্যারা দেয়, তাহলে তো মজাই মজা। আমার মনে হয় না তেমন হবে। একজন ঝগড়া বা রাগারাগি করলে তুই অন্যজনের কাছে যাবি। তোর কাছে তখন দুইটা অপশন। আর তুই যতটা ভয় পাচ্ছিস ততটাও ভয় পাওয়ার কিছুই নেই। আর তোর চরিত্রে যে দেখা গেছে, ওদের আরেকটা সতীন নিয়ে চলে আসবি। এই ভয়ে আর কিছু বলবে না। একে একে সবাই তাদের মতামত দিচ্ছে, আমি শুধু শুনে যাচ্ছি। সবার বলা শেষ হলে বললাম, শোন, আরও কয়েকদিন দেখি, তারপর বলবো। ওখান থেকে ক্লাসে এলাম। একে একে ক্লাস শেষ হলো। আমার কেন যেন এখন ওদের কথা বিশ্বাস হচ্ছে না। বিকেলে সিনথিয়াপুর ফোন পেয়ে নদীর তীরে এলাম। দেখি বেঞ্চে বসে আছে। পাশে গিয়ে বসলাম। একটু দূরত্ব বজায় রেখেই বসলাম। বলো। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বিশ্বাস করো, বুঝতে পারো? শুধু এটা বলার জন্য ডাকবা বা ডেকেছো বলে তো মনে হচ্ছে না। আসল কথা বলো। আমি নিতুর সাথে বাজি ধরেছিলাম যে তোমাকে পটিয়ে প্রেম করব, কিন্তু তা হয়েই ওঠেনি। এত চেষ্টা করলাম কিন্তু তোমাকে পটাতেই পারলাম না। আর সত্যি বলতে কি, ভালোবাসার ভাগ কেউ দেয়? ভালোবাসার মানুষকে কখনো শেয়ার করা যায় না। মনে যে জায়গা করে নেয়,
তাকে ভাগ করে নেওয়া যায় না। ওনার দিকে তাকিয়ে বললাম, সত্যি কি তাই? হুম, আমি ওর সাথে বাজি ধরেছিলাম, কিন্তু হেরে গেছি। কিন্তু নিতু তোমাকে সত্যিই ভালোবেসেছে। তুমি যেমন শুধু আমাকে একজন বন্ধু ভাবো, ঠিক তেমনই আমিও তোমাকে ভালো একজন বন্ধুই মনে করি। আমার ব্রেকআপ হতে হতে কিভাবে অন্য একজনকে ভালোবাসতে পারি বলো? যার জন্য সুসাইড করতে গিয়েছিলাম তাকে কিভাবে এত তাড়াতাড়ি ভুলে অন্য একজনকে ভালোবেসে ফেলবো? ভালোবাসা কি এতটাই সহজ? ভালোবাসা কি এত সহজে হয়ে যায়? তুমি ঠিক ধরেছ, আমি তোমার সাথে মজা করি। বুঝেছি, কিন্তু আমি যদি পটে যেতাম তাহলে কি সত্যি ভালোবেসে ফেলতে? তখন কি করতাম? সত্যিটা বলে দিতাম। তুমি একজন ব্রোকেন পারসন হয়ে কিভাবে এমন করতে পারো? বিচ্ছেদের যন্ত্রণা তুমি কি জানো না? তুমি জানো না কতটা কষ্ট দেই? তার জন্য সরি। আমি তো শুধু বাজি ধরেছিলাম, আর আমি এটা তো জানতাম তুমি এত সহজে পড়বে না। জি বুঝলাম। তো আমাকে কি করতে বলছো? নিতুকে বা আর না কষ্ট দিয়ে একসেপ্ট করে নাও। বেচারি কখনো কাউকে ভালোবাসেনি, পিওর সিঙ্গেল। আমি চাই যেন আমার বেস্ট ফ্রেন্ড আমার মতো কষ্ট না পায়। তুমি তাকে ফিরিয়ে দিয়ে তার স্বপ্ন, চাওয়া পাওয়া, হৃদয়টাকে ভেঙে দিও না। নিতু কিন্তু খারাপ না, অনেক ভালো একটা মেয়ে। তোমরা দুই বান্ধবী চাওটা কি? আমি কার কথা বিশ্বাস করব? নিতু কি বলেছে? না কিছু বলেনি। তোমার কথা বিশ্বাস হচ্ছে না। না সত্যি, আমি যা বললাম সব কিছু সত্যি। আমি আমার অতীত থেকে বের হতে পারি না। আমি চেষ্টা করেছি কিন্তু হয় না। আমি ভেবেছিলাম দেখি তোমাকে একসেপ্ট করতে পারি কিনা, কিন্তু হয় না। তোমাকে আমার মনে কোনোভাবেই জায়গা দিতে পারি না। কে জানে সত্যি আমাকে ভালোবাসেনি? বাজি ধরে এসব কিছু করেছো, কিন্তু কিন্তু কি? না কিছু না। বলো বলো, তুমিই বলো। তুমিই বলো। না না তুমিই বলো। তুমি তো বলতে চাইলে, যা বলবা সোজাসুজিই বলো। কিন্তু তোমার বান্ধবী আমাকে ভালোবাসে কিভাবে বিশ্বাস করব? আর তুমি যে মিথ্যা বলছো না সেটা কিভাবে বিশ্বাস করব? সত্যি বলছি। এখন তাও যদি বিশ্বাস না করো তাহলে আমার কিছু করার নেই। যাও, তোমার কথা বিশ্বাস করলাম। চলো ফুচকা খাই। দুজনে একটা ফুচকাওয়ালার কাছে এলাম। এসে দুজনে মিলে কথা বলতে বলতে ফুচকা খাওয়া শেষ করলাম। তুমি বাসায় চলে যাও, আমি মার্কেটের দিকে যাব। হুম, তোমাকে যা বললাম মনে রেখো। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আবার মেরে পা ভেঙে দেবো। মনে থাকবে। সিনথিয়া আপু উঠে চলে গেল। আমি চুপচাপ বসে ভাবতে শুরু করলাম। আমার কিছু বুঝে আসছে না। মানে কি থেকে কি আমার সাথে এমন কেন করবে? আমার সাথে এমন করবে কেন? সিনথিয়া আপুর কথা শুনে মনে হচ্ছিল তো যে উনি সত্যি বলছে, না আমার কোথাও ভুল হচ্ছে। এগুলো ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আমি কিভাবে সত্য মিথ্যা যাচাই করব? মাথায় পেন হতে শুরু করেছে। না, এত চাপ নেওয়া উচিত না। এত প্রেশার নিলে নিজেরই ক্ষতি। উঠে মার্কেট এলাম। এসে ঘুরে ফিরে বাসায় এলাম। আমি বাজি হেরে গিয়েছি। আজকে সব কিছু বলে দিয়েছি। বলে দিয়েছি যেন তোকে একসেপ্ট করে নেয়। শালা কোন ধাতু দিয়ে তৈরি? এত চেষ্টা করছি কিন্তু পড়তেই চাইছে না। কিন্তু লুচ্চা মেয়ে দেখলে হুঁশ থাকে না। হুম, তেমনি এত কিছু করেও যখন বুঝতে চাইছো না তখন আমি আর কিভাবে বুঝাবো বলো? আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমাকে কখনো বুঝবে না, আর বুঝতেও চাইবে না, কখনো বোঝার চেষ্টাও করবে না। ইস, একটা কাজ কর, আপাতত কয়েকদিন যোগাযোগ বন্ধ করে দে। দেখা হলে ইগনোর কর। যদি তোর প্রতি টান থাকে তাহলে ফিরে আসবে, আর যদি না আসে তাহলে দূরে সরে যা, অনেক দূরে। আবার চেষ্টা করব বলছিস? আমার মনে হচ্ছে আবার হতাশ হতে হবে। আহা, চেষ্টা করেই দেখ না। আমার মন বলছে এবার কিছু হতে পারে। আমার এটা বুঝে আসছে না তোর মতো মেয়ে ওর মতো একটা গভীরের প্রতি কিভাবে পাগল হলো। সে যাই হোক, আমি যা বললাম তা কর। তুই যখন বলেছিস তখন ট্রাই করব। আজকে 1 সপ্তাহ হলো দুজনের কোনো খোঁজ খবর নেই। সিনথিয়া আপুর সাথে অল্প কথা হলেও নিতু আপু একদম নিরুদ্দেশ। আমি বুঝতে পারছি কেন সে এমন করছে। সে চাই যে আমি যেন তাকে মিস করি, আমি তাকে খুঁজি, তার শূন্যতা অনুভব করি। আর এইসব সিনথিয়া আপুর যে আইডিয়া সেটা বুঝতে বাকি নেই। ওই শয়তান মহিলা ভালো হবে না, কিন্তু আমি তো কোনো কিছুই ফিল করতে পারছি না। নিতু আপুর কোনো খোঁজ নেই। 1 সপ্তাহ থেকে কলেজে দেখি না। উনি কি অসুস্থ? তা বলতে পারছি না, হতেও পারে। তাহলে তো তোর দেখতে যাওয়া উচিত।
মনে হয় না অসুস্থ। অসুস্থ হলেও কলেজে না আসলেও অন্তত ফোন দিত, কিন্তু ফোন দেয় না। আমার মনে হয় আমি যেন তাকে মিস করি, তাই এমন করছে। দেখা যাক কে জিতে। তুই একটু বেশি বেশি করছিস না? পাচ্ছিস তাই অ্যাটিটিউড দেখাচ্ছিস, এটা ভালো না। তুই বলে এসেছিস একজন হলে ঠিক আছে, মেনে নিব, কিন্তু এখন তো একজনই। আকাশ, তুই এবার বাড়াবাড়ি করছিস। এত অহংকার ভালো না। বলে যা, আমি শুনে যাচ্ছি। পরে যেন আবার আফসোস করতে না হয়। তুই এখন ফোন দিবি? ফোন দে। তোদের কথা বুঝেছি। আবে না, এখন না, বিকেলে ফোন দিব। বিকেলে ফোন দিয়ে দেখা করতে বলবো। চল ক্লাসে যাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় ফিরে নিতু আপুর নাম্বার খুঁজে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবার ফোন দিলাম, কিন্তু তাও রিসিভ করলো না। রিসিভ করবো না, দেখি আর কতবার ফোন দেয়। এক সপ্তাহ পর ফোন দিতে এসেছে, শয়তান। কোনো সমস্যা হলো না তো? সিনথিয়া আপুকে ফোন দিলাম, রিসিভ করতে বললাম, কোথায় তুমি? বাসায় কেন? আমাকে একজন ফোন দিয়ে বলল নিতু আপু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, মরা মরা ভাব, অবস্থা একদম অনেক খারাপ। আমি তো কিছুই বুঝতে পারছি না। হোয়াট? কোথায়? আমাকে তো কেউ কিছু বলেনি। না না, তোমার সাথে হয়তো কেউ মজা করেছে। আমার সাথে কেন কেউ মজা করতে যাবে? না না, আমার মনে হচ্ছে সত্যি। মন আমার কেমন কেমন করে। ওয়েট, আমি দেখছি, তারপর তোমাকে বলছি। সিনথিয়া আপু ফোন কেটে দিয়ে নিতু আপুকে ফোন দিল। আমি তো চড়ে চড়ে হাসতে শুরু করেছি। নিতু আপু ফোন রিসিভ করতেই, তুই কোথায় আছিস? এই তো বিছানায় শুয়ে। আর শোন, আকাশ ফোন দিয়েছিল কিন্তু রিসিভ করিনি। ব্যাটা কত বড় খচ্চর, তোকে জীবিত মেরে দিচ্ছে। আমাকে ফোন দিয়ে বলে তুই নাকি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। অবস্থা অনেক আশঙ্কাজনক। তোর কপালে দুঃখ আছে রে। কত বড় শয়তান। আর আকাশকে খাটাস না, ফোন দিয়ে কথা বল। দেখা গেছে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এখন নিজেকে কন্ট্রোল করে রাখ। যখন লাইনে চলে আসবে তখন রাগ দেখাস, প্রয়োজনেই সব কিছু খুলেও দেখাস। ওকে বাই। গোসল করতে যাব, তখন ফোন এলো। দেখি নিতু আপুর আইডি থেকে মেসেঞ্জারে ফোন এলো। ভিডিও কল দিয়েছে। ভিডিও কল রিসিভ করে ক্যামেরা অফ করে বললাম, তুমি দেখি সুস্থ, তাহলে আমাকে ফোন দিয়ে বললো যে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো। শয়তান কুত্তা, জীবন তো আমাকে মেরে দিতে চাইছে। আরে না, তোমার ফোন রিসিভ না করাতে এটাই মনে হয়েছিল। মেকআপ ছাড়া তোমাকে ভূতের মতো লাগে। সে আমি জানি, ফোনের ক্যামেরা অফ কেন? আরে এখন গোসল করার জন্য ওয়াশরুমে যাব। তো বেড়া মানুষের তো লজ্জা কিসের? আর ওয়াশরুম ফোন নিতে সমস্যা কোথায়? লুচ্চা মহিলা। আমি গোসল শেষ করে এসে ফোন দিচ্ছি। ফোন কেটে ওয়াশরুম এলাম, এসে গোসল করে বাইরে এসে খেয়ে রুমে ফোন দিব। দূর, ঘুম পাচ্ছে, ঘুম ঘুম ভাব। ওই মুহূর্তে ফোন চিল্লাতে শুরু করেছে। রিসিভ করতেই, এতক্ষণ লাগলো সাবান নিতে? আরে না, গোসল করে খেয়ে বিছানায় শুতেই কেমন ঘুম ঘুম ভাব, তাই ঘুমানোর চেষ্টায় ছিলাম। কিন্তু সেই মুহূর্তে তোমার ফোনে আমার ঘুমের 14 বাজিয়ে দিয়েছে। আমি ফোনের অপেক্ষায় ছিলাম আর তুমি ঘুমাতে যাচ্ছিলে। আচ্ছা শোনো, বিকেলে নদীর তীরে আসবা, তোমার সাথে কিছু কুটুরগু করবো। কি বলবা তুমি? না, এখনই বলো। ও আমি ধৈর্য ধরতে পারবো না। কিছু জিনিস সরাসরি বলা ভালো, সামনাসামনি বলে ক্লিয়ার করে নিলে বেশি ভালো হবে। আর হ্যাঁ, এত খুশি হবার কিছুই নেই। মানে তুমি কি বলতে চাইছো? বললাম না বিকেলে বলবো। আমার এখন ঘুম পাচ্ছে। 6টার সময় তুমি দেখা করবা। বাই। ফোন কেটে হাসতে শুরু করলাম। দিলাম ওর আনন্দের 12 বাজিয়ে। মুখটা দেখার মতো হতো। ঘুম আসছে, ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে যথাসময় নদী তীরে চলে এলাম। দেখি বসে আছে। সামনে গিয়ে দেখি মন খারাপ। কী হয়েছে? এমন ফ্রেশের অবস্থা কেন? শুধু আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। চোখে চোখে কথা হবে। কি বলার জন্য ডেকেছো? দেখো, আমি তোমার সাথে রিলেশন করতে পারবো না। চোখের অবস্থা দেখে মনে হচ্ছে কেঁদে দিবে। আর তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। আমি চাই না আমাদের মধ্যে রিলেশন হোক। তুমি অনেক ভালো, বয়ফ্রেন্ড হিসাবে ভালো কাউকে ডিজার্ভ করো। আমি চাই তুমি সুখে থাকো। তুমি যদি আমাকে সুখী দেখতে চাইতে তাহলে আমাকে ফিরিয়ে দিতে না, আমাকে এইসব বলতে না। এইবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। উইল ইউ ম্যারি মি? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে, এসে জড়িয়ে ধরলো আর মৃদু শব্দ করে কান্না করতে শুরু করেছে। আমি বয়ফ্রেন্ড হব না বলেছি, বর হব না এটা তো বলিনি।
বুকে কিলঘুষি মারতে শুরু করেছে। আরে পাগলি, এত কান্না করার কি আছে? আমিও নিজের বাহুডোরে আবদ্ধ করে রাখলাম। অবশেষে তাহার ভালোবাসা পূর্ণতা পেল। গল্পটা এখানে শেষ করা হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সত্যি বলতে বাস্তবে কিন্তু এখান থেকেই আসল গল্প শুরু হয়। সে যাই হোক, এটা গল্প, তার মতোই করে ভাবি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।